করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে আমার পদার্পণ। একটা স্বপ্ন নিয়ে আমরা আমাদের আজকের জার্নিটা শুরু করতে যাচ্ছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এই জার্নিটা হচ্ছে বাংলা প্রথম পত্রের, এবং এই পুরো অ্যাডমিশন পিরিয়ডে তোমরা এই জার্নিতে আমাকে সাথে পাচ্ছ। কি অবস্থা প্রিয় তারকা শিক্ষার্থীরা? বাংলা প্রথম পত্রের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও, এবং সবাই দ্রুত ক্লাসে জয়েন হলে আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। তো ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সব কিছু নিয়ে কথা হবে, তার আগে মূল কাজ হলো তোমাদেরকে ক্লাসে জয়েন করা। সো সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটাতে জয়েন হয়ে যাও, আমরা পড়া এবং আমাদের আলোচনা শুরু করে দেই। ঠিক আছে? ওকে, সবাই ক্লাসে জয়েন হও এবং মনে মনে এই পণটা আসলেই করে ফেলো। করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে আমার পদার্পণ। এই স্বপ্নটা নিয়ে আমরা জার্নিটা শুরু করব আজ থেকে। পণ আমাদের এই অ্যাডমিশনের জার্নি বা যুদ্ধ শেষ হবে না যতদিন পর্যন্ত একজন ঢাবিয়ান, একজন পাবলিকিয়ান হিসেবে আমি আমার নিজের অবস্থানটা একদম পাকাপোক্ত করব। সেই পাকাপোক্ত করার জন্য দুই পাশ দিয়ে, এক পাশে তো আমি আমাদের আই এডুকেশন, তোমাদের আই এডুকেশন আছেই, অপরদিকে দরকার তোমার পরিশ্রম। দুটো একদম সঠিক চাকা নিয়ে তোমরা সামনে এগিয়ে যাবে ঢাবির স্বপ্ন পূরণের জন্য। সো ক্লাসে আমরা সবাইকে যুক্ত হওয়ার আর কত মিনিট সময় দেওয়া যায়? 9টা 5 মিনিট পর্যন্ত সময় দিই। সবাই ক্লাসে যুক্ত হোক, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। ওকে, ফোনের ভলিউম বাড়িয়ে নাও। কথা বা আওয়াজ খুব বেশ আরো জোরে হওয়ার কথা ছিল আসলে, বাট ঠিক আছে, সমস্যা নেই। আওয়াজ বা ভলিউম নিয়ে কোনো সমস্যা হবে না। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যায়। ওকে, ঠিক আছে। ভাইয়া চোখ অফ করে কথা বলে না, আমার চোখ ছোট তাই। ঠিক আছে, আমি চোখ অফ করে কথা বলি না। আর আমার হচ্ছে অ্যান্টি রিফ্লেকটিভ চশমা পরা দেখে আমার চোখ দেখতে পারবা না, আলোটা রিফ্লেক্ট হয়ে আমার চোখের আকার বুঝতে পারবা না, এটাই হচ্ছে কথা। ওকে ওকে, সব কিছু নিয়ে কথা হবে, তোমাদের সব প্রশ্নের উত্তর হবে, এবং তার বাইরে গিয়ে আমরা বাংলা প্রথম পত্রের আলোচনায় একদম ভিতর থেকে ঢুকে যাব। আমরা সবাইকে এই জন্য একটু আসার সময় দিই। বি ইউনিটের প্রিয় তারকা শিক্ষার্থীরা, সি ইউনিটের প্রিয় তারকা শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? এই নতুন একটা জার্নি আমাদের সবার একসাথে ঢাবির স্বপ্নকে জয় করার, তাই না? ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তোমাদের সব প্রশ্নের উত্তর পাবে। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলো কাটিয়ে গিয়ে সবাই ক্লাসে জয়েন করো। ওকে, তো প্রথম কথাটা ক্লাস শুরুর আগে আরেকবার সবাই বলো, করিলাম পণ থামিবে না রণ, যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে আমার পদার্পণ। এই একটা প্রতিজ্ঞা নিয়ে আজকে আমার সাথে তোমাদের জার্নিটা শুরু করো। এখন এই জার্নিটা আসলে কি? এই জার্নিটা হচ্ছে ঢাবিয়ান হওয়ার স্বপ্নচারিত হাতিয়ার বাংলা প্রথম পত্র। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্য, বাংলাদেশের প্রত্যেকটা মূল সময় এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা স্বপ্ন দেখি না, এবং এই বিশ্ববিদ্যালয়ের কে নিয়ে দেখা স্বপ্ন পূরণের তোমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হবে বাংলা ফার্স্ট পেপার। কারণ সেখানে তোমরা এই ক্লাসে, এই যে মানুষটাকে সামনে দেখছো, এই মানুষটার ক্লাসে যতটুকু পড়া পড়বে তার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্নও পাবে না। আবারও বলছি, এই মানুষটার কাছে যে তোমরা পড়বে তার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের পড়ার বাইরে একটা প্রশ্ন পাবে না বাংলা প্রথম পত্রে, সেটা সিলেবাসের ভিতরে হোক কিংবা সিলেবাসের বাইরে গিয়ে হোক। তো সেই জায়গার জন্যই তোমাদেরকে বাংলা প্রথম পত্রকে, অনেকেই ভাবো নিজের মতো করে পড়লেই হয়ে যায়, আরে রিডিং পড়লেই এমসিকিউ পেরে যাব,
আমি পারতাম। এরকম সহজ গল্প আছে বাংলা ফার্স্ট পেপারে। আজকে শুরুর দিন আমি সবার মতো তোমাদেরকে অপরিচিতা পড়াতে পারতাম, বাট না, আজকে শুরুটাই আমি কঠিন দিয়ে করব। অনেকের অনেক পড়াটা অনেক বোরিং লাগতে পারে, অনেকের অনেক কঠিন লাগতে পারে। একটা কবিতা বা একটা গল্পের মধ্যে এত কিছু, এগুলো নিয়ে অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে। হবে মাথা খারাপ, সমস্যা নাই, বাট তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপারের সঠিক গাইডলাইনটা দেওয়ানোই হচ্ছে আমার কাজ। তাই শুরুটাই কঠিন থেকে যেন এটুকু বুঝতে পারো যে বাংলা ফার্স্ট পেপার শুধু তাকিয়ে রিডিং পড়ে যাওয়ার সাবজেক্ট না, বা মুখস্থ করে পরীক্ষায় উদ্গীরণ করে দেওয়ার সাবজেক্ট নয়। এখানে বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে? ওকে, সবাই ক্লাসে জয়েন হয়ে যাচ্ছ। তো ক্লাসে জয়েন হওয়ার আগে এই যে এগুলো হচ্ছে, তোমরা সবাই এক একজন করে সবাই চলে এসেছো ডিউ আইসিইউ ব্যাচ 1 এর গেটে, তাই না? এবং তোমরা আইসিইউ ব্যাচে এন্ট্রি করবা। এন্ট্রি করে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আমরা তো আছি, আমরা সবাই একসাথে তোমাদের কেয়ার নিয়ে তারপর যখন তোমরা কি বলো দেখি এই আইসিইউ ব্যাচ থেকে বের হবা, সবাই যেন ঢাবিয়ান হিসেবে বের হতে পারো, এবং আমরা সংবর্ধনায় একসাথে দেখা করব ইনশাআল্লাহ। তো সেই স্বপ্ন নিয়ে আমরা প্রথমেই চলে আসি, পরিচয় পর্বটা সেরে নেই। পড়া অনেক আলোচনা আছে, আমি একটু টাইম নিচ্ছি কারণ ক্লাসে সবাই ধীরে ধীরে জয়েন হচ্ছে। তো পরিচয় পর্ব হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুজন মানুষকে। একজন হচ্ছেন, দুজন মানুষ আসলে একই জন, দুটি রূপে তাকে দেখা যাচ্ছে। তিনি হলেন কবি স্বর্ণেন্দ্রনাথ ইসলাম। এটা আবার কেমন কথা? কারণ হচ্ছে তুমি যখন একটা সাহিত্য পড়বে বা একটা সাহিত্যকে বুঝাতে যাবে, তখন তোমাকে রিয়্যাক্ট করতে হবে সেই কবি বা লেখকের মতন। এবং ঠিক একইভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমাকে এক এক রূপে দেখবা, এক এক ধরনের বিশ্লেষণে দেখবা। আগের জায়গায় আমি হয়তো বা ধন সম্পদ বা প্রকৃতি নিয়ে খুব ভালো ভালো কথা বলবো, আবার অপর একটা কবিতায় আমার ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ লেখকের মতো করে আমাকে থিঙ্ক করতে হবে। তো সেই জায়গা থেকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি তোমাদের জিহাদ আরমান স্বর্ণ ভাইয়া, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটুকুই ছিল পরিচয়, এবং এই পুরো জার্নিতে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকছি। আমার সাথে যে কোনো বাংলা রিলেটেড প্রবলেমে তোমরা যোগাযোগ করতে পারো। এই যে আমার নামের ইংরেজিটা জিহাদ আরমান স্বর্ণ, সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। ওকে, এসব আলোচনা শেষ, এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আজ আমরা আসলে কি পড়ব? আজ আমরা পড়ব, আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর একটি কবিতা। কেন ভাইয়া কবিতা? অপরিচিতা আছে, কবি পরিচিতি আছে, রবীন্দ্র সাহিত্য আছে, নজরুল সাহিত্য আছে। এত ভালো ভালো পড়া থেকে এত মজার মজার পড়া বাদ দিয়ে আপনি কেন এরকম একটা কবিতা আসলাম? প্রথম লাইন কি বলছি? আমার ক্লাসে পড়ার বাইরে কথার জায়গা নেই। আমি তোমাদের গল্প করে মজা দিতে গিয়ে আমার ক্লাসের আধা ঘন্টা 15 মিনিট সময় নষ্ট করব না। কারণ বাংলা ফার্স্ট পেপার হচ্ছে একটা স্ট্রিক্ট সাবজেক্ট। এখানে তোমার লজিক বুঝে সূত্র ফেলায় অঙ্ক করার জায়গা নেই। এখানে তোমার একটাই মাত্র জায়গা আছে, সেটা বুঝে কোনটার কি অর্থ বুঝে এমসিকিউ প্র্যাকটিস করা এবং ভালো করে অ্যান্সার করা। অর্থাৎ কঠিন কঠিন জায়গাগুলো সহজ ক্লাস করাইতে আমার 1 ঘন্টা লাগবে, আবার যেগুলো কঠিন জায়গা সেটা করতে কখনো 2.5 ঘন্টা, কখনো 3 ঘন্টাও লেগে যেতে পারে। তো এই জন্যই বাংলা ফার্স্ট পেপার যে আসলেও কঠিনও হতে পারে, একটা কবিতার ভিতর থেকে এত ভাবে এত ধারায় এমসিকিউ যে আসতে পারে, সেটাই তোমরা আজকে জানবে, ঠিক আছে? ওকে, তো আমরা এই আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটারই আলোচনা আমরা শুরু করে দিই। সবাই অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গেছো, যারা নতুন করে ক্লাসে যুক্ত হয়েছো তাদের আর কিছু বলার নেই, তারা ক্লাসের প্রথম অংশটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, স্বর্ণেন্দ্রনাথ ঠাকুরের মোচ হারিয়ে গেছে, তাই না? ঠিক আছে, সো আমরা আলোচনার বাইরে এখন পড়াশোনার আলোচনায় চলে যাই। সাউন্ড নিয়ে কি ইস্যু হচ্ছে আমি বুঝছি না। দেখো আমি সাউন্ডটা যদি ফুল করি, কথা শোনার আলোচনায় চলে যাই।
প্রচুর আওয়াজ আছে, ঠিক আছে? যারা সাউন্ড পাচ্ছ না তারা অবশ্যই ফোনের ভলিউমটা বাড়িয়ে নাও, সাউন্ড নিয়ে কোনো ইস্যু নেই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কিছু শর্ত দেই। আমি কেন আই এডুকেশনে আসলাম এবং তোমাদের বাংলা ফার্স্ট পেপার নিয়ে এসে আই এডুকেশনে যে কোনো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে টিচার ভালো, সবাই ভালো, কিন্তু তার বাইরে গিয়ে আই এডুকেশনের স্পেশালিটির জায়গা একটা হচ্ছে কমন আসার, অর্থাৎ অ্যাডমিশনে হুবহু ক্লাস প্যাটার্ন থেকে প্রশ্ন আসা, ইভেন ঢাবির রিটেনে প্রশ্ন আসা আমার ক্লাস থেকে। কেন আসে? কারণ হচ্ছে আমার ব্যক্তিগত পরিচয় বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পড়ি, তার বাইরে গিয়ে তোমাদেরকে পড়ানোর আগে আমি একজন বিতার্কিক হিসেবে বেশি পরিচিত এবং উপস্থাপক হিসেবে। সেই জায়গা থেকে সেগুলো বাদ দিয়ে তোমাদের কাছে আসা, কারণ আমি হিউম্যান সাইকোলজি নিয়ে প্রায় অনেক বছর ধরে, 7 বছরেরও বেশি সময় ধরে আমি পড়াশোনা করছি। এখন হিউম্যান সাইকোলজি কি? সোজা কথা, আমাদের চিন্তন দক্ষতা নিয়ে আমি রিসার্চ রিলেটেড কাজ বিগত 7 বছর ধরে করে আসছি। তো তোমাদের কোন জায়গায় সমস্যা হবে, কোন জায়গাটা তোমরা ভুল করবে, কোন জায়গায় কনফিউশন, ঠিক একইভাবে যারা প্রশ্ন করে তাদের আগের বছরের থিওরি কেমন ছিল, এবছরে তারা ঠিক কিভাবে ভাবতে পারে। তোমরা অনেকেই হিমুকে পড়েছো না? হিমুর ইনটিউশন ক্ষমতা ছিল, সে আসলে মানুষের আচরণকে কিছুটা হলেও আঁচ করতে পারত। তো সেই ধারায় আমি সাহিত্যগুলোকে তোমাদের সামনে তুলে আনি। তো সেই আলোচনা থেকে তোমাদের আজকের পড়াটা আমরা শুরু করি, এবং সেই পড়াটা শুরু করার আগে আমার ক্লাসে তোমাদেরকে 5টা শর্ত ফিল আপ করতে হবে। এই 5টা শর্ত কি? এই 5টা শর্ত হচ্ছে, তোমাদেরকে বলে দেই, আমার ক্লাসে এসে তোমরা যে 5টা শর্ত ফিল আপ করবে, সেই 5টা শর্ত হচ্ছে, 1 নাম্বার, তোমাদেরকে অবশ্যই আমি যখন কোনো কথা বলবো সেটাকে রিপিট করতে হবে। কি করতে হবে? অর্থাৎ মুখে বলতে হবে। খুব অড লাগবে, বাট হ্যাঁ, আমি যদি বলি যে এই যে দেখো একটা সোজা লাইন, আমি কিংবদন্তির কথা বলেছি, লিখেছে আবু জাফর ওবায়দুল্লাহ, তোমরা ফোনের সামনে বসে থেকে কে কি মনে করুক, তুমি মুখ দিয়ে উচ্চারণ করবা যেন তোমার মুখে বলা কথাটা তোমার কানে যায়। কারণটা পরে আসছি। তারপরে তোমার সামনে একটা খাতা থাকবে বা বই নিতে পারো, বইয়ে পেন্সিল দিয়ে আমার দেখানো গুরুত্বপূর্ণ জায়গাগুলো নোট ডাউন করবে। ইভেন যারা লেকচার শিট পেয়ে গেছো, লেকচার শিটের বাইরেও আমার মাথা, শুধু লেকচার শিটের পড়াই যদি পড়ে গেলাম তাহলে আমার ক্যাপাবিলিটি কোথায়, রাইট? তো সেই জায়গা থেকে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, স্পিকিং করতে হবে, তারপরে কি রাইটিং করতে হবে। আমার কথা তো শুনতেই হবে, নিজের মুখের বলা কথা আবার তোমাকে কানে শুনতে হবে। কমেন্টে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারো, মুখে উত্তর দিবা, অন্য কেউ শুনুক না শুনুক, ঠিক উত্তর হচ্ছে কিনা এটা যাচাই করবা। এটা তোমার ইন্টারেকশনটাকে রিলেট করবে। এবং এই সব কিছু মিলিয়ে, এই 5টা শর্ত মিলিয়ে আমার ক্লাসে সোজা কথা ইন্টারেক্টিভ থাকতে হবে, না হলে বাংলা সাহিত্য আমরা এমনিতেই পড়তে চাই না, প্রচুর বোরিং লাগবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে, 2 মিনিট পর ক্লাস বাদ দিয়ে বের হয়ে রেস্ট নিতে যাবা। দিন শেষে তোমারই এক বন্ধু এই ভাইয়ার ক্লাস থেকে কমন পায়, অনেক ভালো রেজাল্ট করে বসবে, তুমি ভাববা যে আরে এটা তো পড়ছি, এই ক্লাসে বলছিল মনে হয়, বাট আর পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবে না। সোজা বিষয় ক্লিয়ার? তাহলে চলো আমরা এখন আমাদের পড়ায় ঢুকে যাই। অনেক আলোচনা হলো, এখন আমরা পড়া শুরু করে দেই, ঠিক আছে? ওকে সবাই, ওকে ঠিক আছে, আমরা এখন আমাদের মূল পড়ায় চলে যাই। অবশ্যই ইন্ট্রোডাকশন পার্ট আমার ক্লাসে আর হবে না, আজকেই তোমাদেরকে জানানোর, যেন অন্য ক্লাসে বলতে না হয়। ওকে ঠিক আছে, পরবর্তী অংশে আমরা চলে যাই। প্রথম কথা, কবিতার ব্যবচ্ছেদ। এই ব্যবচ্ছেদ শব্দটা মানে কি? এই ব্যবচ্ছেদ শব্দের মানে হচ্ছে কাটাছেঁড়া করে। সোজা কথা, তোমরা দেখো না কি করে, যখন কাউকে কেটে তার বিভিন্ন বডি পার্ট আলাদা করে, আমরা যারা তোমাদের মধ্যে সায়েন্সের স্টুডেন্টদের তোমরা দেখো যে তারা কোনো কিছুকে কেটে ব্যবচ্ছেদ করে বিভিন্ন পার্ট বের করে, সেম ওয়েতে আমরা বাংলায়
কবি পরিচিতির ব্যবচ্ছেদ মানে তার জীবন রিলেটেড সবগুলো তথ্যকে স্পেসিফিক ভাবে পড়বো, আর লস ভাবে মুখস্থ করব না। যদি না করি তাহলে আমাদের নেক্সট কি আসে, প্রথম তথ্যটা চলে আসে নাম আবু জাফর ওবায়দুল্লাহ, এবং তার পুরো নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান। জন্ম 1934 সালের 8ই ফেব্রুয়ারি, মৃত্যু 2001 সালের 19 ফেব্রুয়ারি। এখন তোমাদের বই খুলে দেখবা কবিদের কি বলো দেখি মা বাবার নাম লেখা। আমরা মা বাবার নাম 14 গোষ্ঠীর নাম সহ মুখস্থ করি, দরকার নাই ভাইয়া। অ্যাডমিশনের প্যাটার্নে তোমাকে শুধু কবি বা লেখকের জন্মসাল মনে রাখতে হবে, কবি বা লেখকের জন্মসাল মনে রাখতে হবে এবং তার ব্যক্তিগত জীবন মনে রাখতে হবে, তার বাবা বা মায়ের নাম এগুলো মনে রাখার কোনো দরকার নেই। তাহলে আমার সাথে বলো, আমরা আজ পড়ছি আমি কিংবদন্তের কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। প্রকৃত নাম কি তার বা পুরো নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান। তিনি 1934 সালের 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 2001 সালের 19শে মার্চ জন্মগ্রহণ করেন। তার জন্মস্থানটা জাস্ট একবার রিডিং পড়বা, এটাও অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। এখন একটা ঝামেলা আছে, যেই ঝামেলাটা তোমাদের জন্য ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে। ওকে, এখন তোমাদের ঝামেলা একটা জায়গায় হবে, সেই ঝামেলাটা আমি একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার করে দেই। কবি, লেখক, প্রাবন্ধিক এই নামগুলো নিয়ে ঝামেলা হয় এবং একটা নাম আরেকটা নামের জায়গায় কখনো তোমরা ব্যবহার করতে পারবা না। কবি মানে কে? যিনি পদ্য ভাষায় লিখিত কিছু লেখেন। আজকে আমরা পদ্য দিয়ে আমাদের জার্নি শুরু করেছি এবং এই পদ্য ভাষায় যিনি কিছু লেখেন তিনি হচ্ছে কবি। অর্থাৎ কবিতা, গীতিনাট্য বা কাব্যনাট্য এই ধারার কিছু যদি কেউ লেখেন তাকে বলবো আমরা কবি। আমি কিংবদন্তের কথা বলছি, কবিতাটা পড়ছি, তাহলে এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন কি, তাকে আমরা কবি বলবো। তাকে এই জায়গায় কখনোই লেখক বলা যাবে না। এখন লেখককে, লেখক হচ্ছে গদ্য ভাষায় রচিত। কি ভাষায় রচিত ভাইয়া? গদ্য ভাষায় রচিত যে কোনো ধরনের জিনিস, সেটা হবে প্রবন্ধ, গল্প, ছোট গল্প, উপন্যাস, এই সবগুলোকে মিলিয়ে গদ্য ভাষায় যিনি কোনো সাহিত্য রচনা করেন তাকে আমরা বলবো লেখক। তাহলে বুঝতে পারছো লেখক আর কবির মাঝে পার্থক্য। তারপর স্পেসিফিক ভাবে বলা যায় যিনি প্রবন্ধ লেখেন তিনি প্রাবন্ধিক, যিনি উপন্যাস লেখেন তিনি ঔপন্যাসিক, যিনি গল্প লেখেন তিনি গল্পকার, তাই না? এই সব কিছু ইকুয়াল টু লেখক। অর্থাৎ গদ্য ভাষায় প্রবন্ধ, উপন্যাস, নাটক যাই লেখো তাকে আমরা লেখক বলতে পারবো। কিন্তু কবি কখন বলবো? কবি বলবো তখনই যখন তিনি একটি কবিতা, কাব্যগ্রন্থ বা এই জাতীয় সাহিত্য রচনা করবে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা যে কাউকে হুট করে কবি বা লেখক বলতে পারবো না। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট পার্টে চলে যাই। আবু জাফর ওবায়দুল্লাহর সাহিত্যকর্ম। তার সাহিত্যকর্মগুলোর মধ্যে প্রত্যেকজন কবি এবং লেখকের তোমরা প্রচুর সাহিত্য পাবা। এটা মেমোরাইজ করার জিনিস, এখানে কোনো নিনজা টেকনিক নাই। নিনজা টেকনিক একটা আছে ছন্দের, তোমাদের ছন্দের উপরে একটা ডেডিকেটেড ক্লাস নিব যেখানে তোমাদেরকে সহজে মনে রাখার ছন্দগুলো শিখিয়ে দিব। বাট আজকে আমরা হচ্ছে শুধু গুরুত্বপূর্ণ কিছু নামগুলো মনে রাখি। হলুদ দাগে দাগানো, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, এই দুটো নাম কি বলো দেখি তার পপুলার সাহিত্যের মধ্যে আছে। তাই এই দুটো নাম আজকে ক্লাসেই মুখস্থ করে ফেলো। আবু জাফর ওবায়দুল্লাহর কি বলো দেখি পপুলার দুটি কাব্যগ্রন্থের নাম হলো, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। আমি কিংবদন্তির কথা বলছি, ওকে ক্লিয়ার? তাহলে এই দুটো নাম হয়ে গেল। তারপরে কি? তারপরে হচ্ছে এই তথ্যটা। এই তথ্যটা তোমাদেরকে
পুরো জার্নিটাতে কাজে লাগবে। এটা কি তথ্য ভাইয়া? এটা তো বইয়ে ছিল না। তো শুনো, যে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সাহিত্যিকরা আসেন এবং এটা প্রশ্ন করার একটা সুন্দর জায়গা হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরনো সময়ে অনেক কবি সাহিত্যিক বের হয়েছেন এবং এই বের হওয়া কবি সাহিত্যিকের মধ্যে দুইজন, আবু জাফর ওবায়দুল্লাহ এবং কি জসিমউদ্দিন, এদেরকে আমরা পাই কিভাবে? জসিমউদ্দিন ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ভাষা ও সাহিত্য, কি বলো দেখি, ভাষা ও সাহিত্য ডিপার্টমেন্ট, যেটা এখন আর নেই, যেটা এখন হয়ে গেছে ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্ট, যেটা এখন কি ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্ট হয়ে গেছে, যেটার আগের নাম ছিল ভাষা ও সাহিত্য, এবং এটার অধ্যাপক ছিলেন জসিমউদ্দিন। তাহলে নিচের কোন লেখক বা নিচের কোন কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন? উত্তর কি হবে? জসিমউদ্দিন। জসিমউদ্দিনের মতো আরো কেউ ছিলেন ঢাবির টিচার যাদের পড়া আমরা বইয়ে পড়ব? হ্যাঁ, তিনি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য, যেটার বর্তমান নাম হচ্ছে শুধু ইংরেজি, ইংলিশ লিটারেচার, এবং উচ্চারণটাও জেনে রাখো, তোমরা যেহেতু ক্লাসে আছো সুন্দর একটা উচ্চারণ জেনে নাও। অনেকেই বলো লিটারেচার, না, ইটস স্পেলিং উইল বি লিটারেচার। কি? লিটারেচার। তাহলে কি বলো দেখি? ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনাও করেন এবং অধ্যাপনাও করেন। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন সাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন, কি হবে? উত্তর হবে আবু জাফর ওবায়দুল্লাহ। উত্তর কি হবে? আবু জাফর ওবায়দুল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকবার ঝটপট করে মাথাটা ক্লিয়ার করে নাও। দুজন মানুষকে পাবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে ছিলেন এই পুরো আমাদের বইয়ে শর্ট সিলেবাসে সাহিত্যে। একজন জসিমউদ্দিন, একজন আবু জাফর ওবায়দুল্লাহ। জসিমউদ্দিন ছিলেন কোন ডিপার্টমেন্ট? ভাষা ও সাহিত্য। আর ইংরেজি সাহিত্যের ছিলেন কে? ইংরেজি সাহিত্যের ছিলেন হচ্ছে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ। এর মধ্যে স্টুডেন্ট ছিল কে? জসিমউদ্দিন কিন্তু বাংলা কলেজ থেকে পড়াশোনা করেছেন। জসিমউদ্দিনের ক্ষেত্রে পরবর্তীতে তিনি ডিলিট উপাধি নিয়েছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, বা ঢাকা ইউনিভার্সিটির তিনি স্টুডেন্ট ছিলেন না। তাহলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমরা পাবো আবু জাফর ওবায়দুল্লাহকে, এবং তিনি এই ঢাকা ইউনিভার্সিটির টিচারও হন। স্টুডেন্ট প্লাস টিচার দুইটাই। ক্লিয়ার? ওকে, পরবর্তী অংশে আমরা চলে যাই। তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন 1982 সালে। কত সালে? 1982 সালে। তারপর আবু জাফর ওবায়দুল্লাহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ঠিক আছে, তাহলে তিনি এর বাইরেও মন্ত্রী এবং রাষ্ট্রদূত এই দুটো দায়িত্ব পালন করেছেন। তার ব্যক্তিগত জীবন জানা শেষ। চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। প্রচুর পড়া আছে এবং এইটা তোমাদের অ্যাডমিশনে আসা প্রশ্ন। কোনো অ্যাডমিশনের বইয়ে, তোমাদের বইয়ে এই তথ্যটা পাবা না, এবং তোমাদের অ্যাডমিশনে আসা প্রশ্নে তোমাদের বড় ভাইয়াদের বলো এই প্রশ্নটা অধিকাংশ জন ভুল করে আসছে, বাট এটা আমার গত বছরের স্লাইডেও ছিল, এবছরও আছে। কি সেটা? আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলনে সরাসরি সংযুক্ত ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ, এবং এই বিষয়ক সাহিত্যেও তিনি অবদান রাখেন, এবং সে কারণে তাকে 21শে পদক দেওয়া হয়। এখন প্রশ্নের জায়গাটা কোথায়? প্রশ্নের জায়গা হচ্ছে নিচের কোন লেখকটি অ্যাডমিশনে আসা একদম ঝকঝকে গতবারই এসেছে, নিচের কোন লেখক বা নিচের কোন সাহিত্যিক রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? তিনি হচ্ছেন, এই যে ভাইয়ার স্লাইড থেকে আসা প্রশ্ন, আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং রাষ্ট্রভাষা বিষয়ক সাহিত্য রচনা করেও তিনি কি করেন বলো দেখি? তিনি 21শে পদক পান।
তাহলে বুঝতে পারছো এবং তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের কথা। বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান। ঠিক আছে, ওকে। ইউনিটের তারকা বাচ্চারা তোমাদের কি ওকে? ঠিক আছে, ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। চলো এখন আমরা তাহলে পরবর্তী জায়গায় চলে যাই। আমাদের কবি পরিচিতির মেইন পড়া শেষ। এখন আমার ক্লাসের একটা পার্ট হচ্ছে রিভিশন। ভাইয়া ঝটপট পড়ায় যায়, আমরা ক্যাচ আপ করতে পারি না। আবার অনেকে খুব রকেট স্টুডেন্ট আছো, বাট আমি সবার জন্য আমার ক্লাসে যদি তোমাকে একটা পড়া 5 মিনিট আমি আবার বলি, তোমার ব্রেনে ওই সেম পড়াটা আবারই যাবে, তোমার কোনো ক্ষতি হবে না ভাইয়া। তুমি একটা রিলস দেখে তোমার 5 মিনিট দিনে নষ্ট করো। সো আমার ক্লাসে ধৈর্য জিনিসটা নিয়ে আসবা। হোয়াট? পেশেন্স। তো পেশেন্স যদি আনতে চাও তাহলে ফার্স্ট কথা আমি বলি, তোমাদের আগের পড়াটা রিভিশন দিয়ে নেই। কোন জায়গা থেকে শুরু? 1934 সাল থেকে শুরু। আবু জাফর ওবায়দুল্লাহকে পাই 2001 সালের 19শে মার্চ তিনি মারা যান। তার বাইরে তার জীবনের কিছু স্পেসিফিক কথা পাই আমরা। আমি কিংবদন্তির কথা বলছি, এই সাহিত্যটার নাম পাই এবং আরও একটা সাহিত্যের নাম পাই। সাহিত্যের নাম দুটো ভোলা যাবে না, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। এই দুটো নাম একদমই ভোলা যাবে না। তারপরে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনাও করছেন, আবার ইংরেজি সাহিত্য ডিপার্টমেন্টে কি করেছেন? অধ্যাপনাও, টিচারও ছিলেন। তার বাইরে তিনি সরকারের মন্ত্রীও ছিলেন এবং একই সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন। যুক্তরাষ্ট্র আর রাজ্য, এই দুইটার পার্থক্য তো জানো। ইউনাইটেড স্টেটস, ইউএসএ হচ্ছে রাষ্ট্র, আর রাজ্য কি? ইউনাইটেড কিংডম, ইউকে হচ্ছে রাজ্য। এই ডিফারেন্সটা ভুলবা না। তার বাইরে গিয়ে আরো কি পাই? তিনি হচ্ছেন তার লেখায় মেইনলি রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ নিয়ে লিখতেন। আমাদের পুরো বইয়ে কোন সাহিত্যিক রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? আবু জাফর ওবায়দুল্লাহ। ক্লিয়ার? একদম শেষ। তাকে নিয়ে আর আমরা আলোচনা করব না এবং এর কারণেই তিনি 21শে পদকও পেয়েছেন। আবার কি পেয়েছেন বলো দেখি? বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। শেষ। এখন আমরা চলে যাব, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার ব্যবচ্ছেদ। এবং তোমাদের পুরো বইয়ে একমাত্র ইউনিক কবিতা এটা। কিসের দিক দিয়ে? ছন্দের দিক দিয়ে। এখন যদি ছন্দ বোঝাতে চাই, তোমরা দিবা মাথায় হাত, বলবা ভাইয়া বাই বাই। তো মাথায় হাত দিয়ে বাই বাই বলার দরকার নেই। ছন্দ জাস্ট মনে রাখবা যে লেখার প্যাটার্ন। এবং আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি, নাম বড়, ছন্দ বড়, গদ্য ছন্দ। কেউ ভুলবা না, বইয়ের একমাত্র গদ্য ছন্দে লেখা কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে ঝটপট বলো দেখি ভাইয়া, আমাদের বইয়ে একমাত্র গদ্য ছন্দে লেখা কবিতা কোনটা? সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। গদ্য ছন্দ মানে কি? আমরা এমনিতে কি বলো দেখি, মাত্রাবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দে একটা মাত্রার সাথে আরেক মাত্রার মিল পাই। বাট এই কবিতার এক মাত্রার সাথে আরেক মাত্রার কোনো মিল নাই। সহজ সরল ভাষায় কবিতাটা কি বলো দেখি? কবিতাটা এগিয়ে গেছে এবং এটা স্বাভাবিক ছন্দে রচিত হয়েছে। তাহলে স্বাভাবিক ছন্দে রচিত কবিতাটাই হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে ভোলা যাবে না, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটা কোন ছন্দে রচিত ভাইয়া? ঝটপট উত্তর করো। গদ্য ছন্দে রচিত। ওকে। এবং এটা নেওয়া কোথা থেকে? খুবই সহজ, আমরা আগেই পড়ছি। আমি কিংবদন্তির কথা বলছি একটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেম নামের কাব্যগ্রন্থ, তার মানে এখান থেকেই নেওয়া। কোনো ঝামেলা নেই, এটাও পারবো। তার বাইরে আর কি তথ্য আছে? আর তথ্য হচ্ছে একটা বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। এটা প্রায় 8 বছর আগের প্রশ্ন। কয় বছর? 8 বছর আগের প্রশ্ন ভাইয়া। বাট প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয় এবং আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। নর্মাল কবিতায় ডিরেক্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে, বাট এভাবে গল্প করে সুর মিলায় কথা বলে না।
তাহলে বিষয় এবং কবিতার গঠনগত একটা কি অভিনবত্ব পাওয়া যায়। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটা কাটাছিড়া করে ফাঁক করে তাকিয়ে দেখি কি এটা একটা গদ্য ছন্দে লেখা কবিতা। এখানে কবি তার পূর্বপুরুষদের আলোচনা করে স্বাধীনতার চেতনায় মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। এই কবিতায় আর কি পাই? আর পাই হচ্ছে এই কবিতায় কি গঠনগত এবং হচ্ছে আঙ্গিকগত বিষয় এবং আঙ্গিকগত কি একটা অভিনবত্ব, ইউনিকনেস আছে, যেটা সচরাচর কোনো কবিতায় খুঁজে পাওয়া যায় না। কাটাছেঁড়া শেষ। এইবারে আমরা আমাদের কবিতা পড়ার আসল পর্বে চলে আসব, যেখানে ক্লাসে কি বলো দেখি, ক্লাসের অনেক বাচ্চা মাথা চাপড়াবে, আবার অনেক বাচ্চা খুশি হবে। এই দেখো, এই জগা খিচুড়ি আছে না, এটা হচ্ছে তোমাদের অবস্থা। তোমাদের কাছে কবিতার লাইনগুলো হচ্ছে জগা খিচুড়ি। সবার কাছে মনে হয় এই জগা খিচুড়ি খুলে আমরা এখন করব কবিতার চরণ বিশ্লেষণ। কবিতার চরণ বাবাজিকে আমরা ব্লেন্ডারে ঢুকাই দিব, তারপর চিপ দিয়ে জুস বানায় খেয়ে ফেলবো। এটার নাম দাও। আমরা যখন কবিতাকে বুঝবো, আমাদের প্রত্যেকটা কবিতা বোঝা কবিতা হবে স্বর্ণ ভাইয়ার দেওয়া অমৃত রস। মানে তোমাদেরকে এই যে কবিতার চরণকে জুস বানাবো, এখান থেকে বের হয়ে তোমাদের জন্য অমৃত রস হয়ে যাবে কবিতার চরণ। সো এটা পড়ার আগে মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। প্রচুর তথ্য আসবে, প্রচুর তথ্য আসবে। ওকে, মাথা ঠান্ডা হয়েছে। এখন আমরা কবিতার লাইনগুলো বিশ্লেষণ করা শুরু করি। যার হাতে খাতা কলম নাই, 1 থেকে 10 গুনব, খাতা কলমটা হাতে নিয়ে নাও। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। যারা নিয়েছো ভালো, যারা নাওনি তারা লেট লতিফ। আমার ক্লাসে প্রথম নিয়মই দিয়েছি, অ্যাক্টিভ হইতে হবে। কি হইতে হবে? অ্যাক্টিভ হইতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে বাচ্চারা। সো তোমরা এখন চলো, আমরা এখন কবিতার চরণকে ব্লেন্ডার অন করে দিয়ে জুস করি। এই জুস করার আগে কবিতা থেকে আমরা 9টা ফলের জুস আর 11টা কিসের বলো দেখি, ফুলের জুস বের করব। এটা আবার কেমন জিনিস? হ্যাঁ, কবিতাটা অন্য নর্মাল কবিতার মতো না। আজীবন যেভাবে কবিতা পড়ে আসছো এরকম কিছুই পাবা না। হ্যাঁ, এটাই সত্য কথা। জাস্ট এই ভাইয়ার কথাটা মনে রাখো, কবিতা থেকে আমরা 9টা ফলের জুস বের করব জ্ঞানমূলক, এবং 11টা ফুলের জুস বের করব। সেই 9টা ফলের জুস কি আর 11টা ফুলের জুস কি, সেটা আমরা কবিতা পড়তে পড়তেই চলে আসবে। জাস্ট মাথায় রাখো, এই কবিতা থেকে 9টা ফলের জুস 11টা ফুলের জুস বের হবে। কিভাবে বের হবে আমরা লাইনগুলো এখন পড়া শুরু করি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল। কবিতার প্রত্যেকটা লাইন এক একটা এমসিকিউ। ওকে, কোনটা কি এমসিকিউ আমি প্রশ্ন বলে দিব, উত্তর তোমরা করবা। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। ওকে, তাহলে এই জায়গা থেকে প্রথম প্রশ্ন, পলি মাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রথম একটা প্রশ্ন কি, পলি মাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে কবির কি বলো দেখি, তার পূর্বপুরুষের কথা বলছে, তাদের করতলে পলি মাটির সৌরভ ছিল, অর্থাৎ তৎকালীন সময়ে পূর্বপুরুষদের সময়ে বাংলার মাটি উর্বর ছিল, এই বিষয়টাকেই বোঝানো হয়েছে। অ্যাডমিশনে আসা প্রশ্নটা ছিল এমন, পূর্বপুরুষদের করতলে পলি মাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে? তৎকালীন সময়ের উর্বরতা। তৎকালীন সময়ের উর্বরতা, তাহলে জেনে রাখো তখন জমি যে উর্বর ছিল এবং বাংলার মাটি যে উর্বর ছিল, এটাই বোঝানো হয়েছে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই লাইনটা দ্বারা কি বোঝায়? এই লাইনটা বোঝায় তারা কৃতদাস ছিল। এই লাইনটা কি বোঝায়? এই লাইনটা বোঝায় তারা কৃতদাস ছিল। কেন? কারণ হচ্ছে পিঠে রক্ত জবার মতো ক্ষত, মানে চাবুক মারছে ভাইয়া, চাবুক মারে রক্ত, চামড়া ফেটে গেছে,
কাদেরকে চাবুক মারে? কৃতদাসকে, যারা অন্যের অধীনে থাকে। তাহলে এটাই বোঝালো যে কবির পূর্বপুরুষরা যেমন উর্বর মাটিতে ছিল, বাট তারপরেও তারা অন্যের অধীনে ছিল, তারা কৃতদাস ছিল। ঠিক আছে, তাহলে প্রথম এমসিকিউ, করতলে পলিমাটির সৌরভ দ্বারা উর্বরতা বোঝায় এবং তার বাইরে গিয়ে রক্ত জবার ক্ষত তাদের কৃতদাস হওয়া বা অন্যের অধীনে থাকাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ওকে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন এবং এই জায়গায় তোমরা মাথাটা খারাপ করে ফেলবা। এই কবিতায় কবি কথা বলেন, কবি যখন কথা বলেন তিনি বলেন আমি। তারপর কবি আরেকটা কাজ করেন, বলে কি বলো দেখি, যে কবিতা শুনতে জানে না তার প্রবলেম হবে অনেকগুলো। কয়টা প্রবলেম? 9টা প্রবলেম হবে। এবং তার বাইরে তিনি বলতেন মানে হচ্ছে কবির পূর্বপুরুষরাও কিছু কথা বলতো। এই জিনিসগুলোকে আমাদের আলাদা করতে হবে, এগুলোই আমাদের এমসিকিউ। সহজ করে দেই, এই কবিতায় কবি কয়েকটা জিনিসের কথা বলেছেন, সেগুলো কি কি আমরা পড়ব। কবির পূর্বপুরুষরা কিছু জিনিসের কথা বলেছেন, সেগুলো কি কি আমরা পড়ব। এবং কবি কবিতা শুনতে না জানলে কি কি সমস্যা হবে, এগুলো নিয়ে কিছু এমসিকিউ রিলেটেড প্রশ্ন তৈরি হয়, সেগুলো জানব। ঠিক আছে, ওকে, চলো। ক্লিয়ার? তারপরে এখন চলো আমরা এখন পরবর্তী লাইনে যাই। তাহলে তিনি চলে আসছে, এইখান থেকে শুরু করি। পূর্বপুরুষের বলা কথা, নোট করো, পূর্বপুরুষের বলা কথা কি কি, পূর্বপুরুষরা কি কি কথা বলেছে। তাহলে প্রথমে 1 নাম্বার আসবে, পূর্বপুরুষরা অতিক্রান্ত পাহাড়ের কথা। প্রশ্ন আসলো, অতিক্রান্ত পাহাড়ের কথা কে বলেছেন? কবি না, কবির পূর্বপুরুষেরা বলেছেন। এবং এই অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? প্রতিবন্ধকতার প্রতীক, প্রতিবন্ধকতার প্রতীক। কেন? কারণ হচ্ছে পাহাড় সবসময় বাধা বোঝায়, তাহলে তাদের পূর্বপুরুষদের যে অনেক চড়াই উতরাই প্রতিবন্ধকতা পার করে যেতে হতো, এটাই বোঝানো হয়েছে। অতিক্রান্ত পাহাড় মানে প্রতিবন্ধকতা, পলিমাটির সৌরভ, উর্বরতা, রক্ত জবার মতো ক্ষত, অন্যের অধীন বা কৃতদাসের কথা বোঝায়। অরণ্য এবং সাপদের কথা বলতেন। সাপদ মানে কি? সাপদ মানে হচ্ছে মাংসাশী হিংস্র প্রাণী। কি বলো দেখি? মাংসাশী হিংস্র প্রাণী। তাহলে এই মাংসাশী হিংস্র প্রাণীর কথা কেন বলতেন? কারণ হচ্ছে এটা দ্বারা কি বলো দেখি, বিপদ বা ক্ষয়ক্ষতির কথা বোঝাতেন। বিপদ বা ক্ষয়ক্ষতির কথা বোঝাতে এই লাইনটা ব্যবহার করেছেন। তাহলে কবির পূর্বপুরুষ 1 নাম্বার বলছে অতিক্রান্ত পাহাড়, 2 নাম্বারে কিসের কথা বলছে? অরণ্যের কথা বলেছে। 3 নাম্বারে কবি পূর্বপুরুষের কিসের কথা বলেছেন? সাপদের কথা বলেছেন। তারপরে কি বলেন? পতিত জমি আবাদের কথা বলেছেন। একে তো উর্বর জমি ছিলই, অনুর্বর জমিতেও তাদেরকে জোর করে আবাদ করানো হতো। 4 নাম্বারে পতিত জমির কথা বলেছেন। 6 নাম্বারে কবির কথা বলেছেন। 7 নাম্বারে কবিতার কথা বলেছেন। তাহলে কবির পূর্বপুরুষ মোট 7টা কথা আমাদেরকে বলে। আমরা খালি জুস খাইলে হবে? 7 আইটেমের বার্গারও খাইতে হবে। তাহলে কবির পূর্বপুরুষের বার্গার 7 আইটেমের। এই 7 আইটেম কি কি? কবির পূর্বপুরুষ 7টা বিষয় বলেছেন। কি কি ভাইয়া? একটু মনোযোগ দাও। 1 নাম্বার অতিক্রান্ত পাহাড়ের কথা, অতিক্রান্ত পাহাড়। 2 নাম্বার অরণ্যের কথা। 3 নাম্বার সাপদের কথা। 4 নাম্বার পতিত জমির কথা। 5 নাম্বার কি বলো দেখি? কবির কথা। এবং 6 নাম্বার কবিতার কথা। সরি, 6টা বিষয়, 7টা বিষয় না, 6টা বিষয়ের কথা বলেছেন। ঠিক আছে, 6টা বিষয়ের কথা বলেছেন। তাহলে কবির পূর্বপুরুষেরা কয়টা বিষয়ের কথা বলেছেন? তারা 6টা বিষয়ের কথা বলেছেন। ক্লিয়ার? ওকে,
এবং তারপরে আমরা আসব কবি কয়টা বিষয়ের কথা বলেছেন সেটাতে একটু পরে যাচ্ছি। এই লাইনটা আমরা শেষ করি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখন এই জায়গা থেকে কবিতা কি বা কবিতাকে কি কি বিষয়ের সাথে তুলনা করা হয়েছে। এখন যদি বলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুযায়ী, কবিতা কিসের প্রতীক? প্রতিটি সত্য শব্দও কবিতা, আবার কি কর্ষিত জমির প্রতিটি শস্য দানাও কবিতা। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেলাম, প্রতিটি সত্য শব্দ ইকুয়ালস টু কবিতা প্লাস কি বলো দেখি, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা ইকুয়ালস টু কবিতা। তাহলে আমরা এতক্ষণ যা কিছু পড়ছি একটু ভাইয়া আমাদেরকে আরেকবার ভালো করে বুঝায় দেন। আমাদের মাথা থেকে একদম বের হয়ে যাচ্ছে এতগুলো কথা। ভাইয়া আমি জাস্ট একবার মাথায় ঢুকাই দিব, রিভিশনে সুন্দর করবে বলবো, ঠিক আছে? ওকে, তাহলে শুনো, আমি সবগুলো লাইন বুঝিয়ে দিব কিভাবে বলো দেখি। প্রথম কথা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই জায়গায় কবি তাদের পূর্বপুরুষের কথা বলা শুরু করেন এবং তাদের পূর্বপুরুষের হাত পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তাদের সময়ে জমি উর্বর ছিল, তারা উর্বর জমির অর্থাৎ বাংলার মাটি উর্বর ছিল। তারপরে কি তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ তারা পূর্বপুরুষরা অন্যের অধীনে ছিলেন বা কৃতদাস হিসেবে থাকতেন। তারপরে কি, তারপরে হচ্ছে তার পূর্বপুরুষরা 6টা বিষয়ের কথা তুলে ধরেন। কি কি? অতিক্রান্ত পাহাড় বলতে তাদের জীবনে আসা প্রতিবন্ধকতার কথা বলেন। তারপরে কি, তারপরে বলেন হচ্ছে পরবর্তী লাইন অরণ্য শাপদ দ্বারা তাদের আসন্ন বিপদগুলো সম্পর্কে বলেন। 3টা হয়ে গেল। কবি এবং কবিতার কথা বলেন। এখন এই কবি হচ্ছে এবং কবিতা কি বলো দেখি। এই কবি আমাদের কবি নন, বরং কি কিংবদন্তি বা প্রতিবাদী, কিংবদন্তি বা প্রতিবাদী কণ্ঠস্বর। এই কবিকে, এই কবি হচ্ছে একজন কিংবদন্তি বা প্রতিবাদী কণ্ঠস্বর এবং কবিতা হচ্ছে প্রতিবাদ। কবিতা হচ্ছে কি প্রতিবাদ। এই লাইনটা খুব ভালো করে নোট করো, লাগবে। কবিতা হচ্ছে প্রতিবাদ এবং কবি হচ্ছে আমাদের এই কবিতার মেইন হিরো, অর্থাৎ সেই মানুষটা যারা প্রতিবাদ করতে পেরেছিল এবং কবিতা হচ্ছে তাদের প্রতিবাদেরই ভাষা। ক্লিয়ার? তারপরে ডিরেক্ট লাইন বলা হলো জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতা কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। ঠিক আছে? এর চেয়ে সহজভাবে আর বোঝানোর কিছু নাই বলে আমি আশা করি। ওকে, নেক্সটে চলে যাই। কবিতা পড়তে টাইম লাগবে। পতিত কবি আর কবিতা আবার বলেন। ঠিক আছে, আচ্ছা বুঝছি। তোমাদের একটু স্লোলি যেতে হবে, কারণ এইভাবে পড়ার তোমাদের কি বলো দেখি মেন্টালিটি এখনো নেই। সো আশা করি সবার বোঝার জন্য আমি বেশ কয়েকবার রিপিট করছি। ক্লিয়ার হয়েছে কিনা বলো দেখি ভাইয়া? ওকে, আচ্ছা ঠিক আছে, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর একবার বলেন। ওকে ঠিক আছে, আমি আরো একবার বলছি, খুব শান্তভাবে বলছি, নোট করো। কবিতার এইটুকু পার্টে আমি তোমাদেরকে কবিতার ফার্স্ট থিমটা বুঝিয়ে দিয়েছি। ফার্স্ট থিমটা কি? কবিতার প্রথম অংশে কবি কথা বলা শুরু করেন তাদের পূর্বপুরুষের ব্যাপারে। এখন তাদের পূর্বপুরুষ 6টা বিষয় তুলে ধরেন। কি কি? যে তাদের পূর্বপুরুষরা অতিক্রান্ত পাহাড়, অতিক্রান্ত পাহাড় মানে কি? প্রতিবন্ধকতা। অরণ্য শাপদ মানে হচ্ছে বিপদ। পতিত জমি মানে অনুর্বর জমিতে তাদেরকে জোর করে চাষ করানো হতো, এটার কথা বলেছেন। এবং তারপরে আসে
কবি এবং কবিতার কথা। এই কবি হচ্ছেন কিংবদন্তি, অর্থাৎ এমন মানুষ, এই কবিতায় কবি আসলে তাদের পূর্বপুরুষের কথা বলে কি করতে চাইছেন বলো দেখি, মানুষকে প্রতিবাদী করতে চেয়েছেন যে তাদের পূর্বপুরুষরা কষ্ট পেলেও, অনেক বাধা বিপত্তি পার করেও তারা কিন্তু প্রতিবাদ করতে পেরেছিল, তাদের মধ্যেও কবি বা কিংবদন্তি গঠন করতে পেরেছিল। এবং কবিতা মানে হচ্ছে প্রতিবাদ, অর্থাৎ তারা প্রতিবাদ করতে পেরেছিল, প্রতিবাদের ভাষা তুলে ধরতে পেরেছিল। ঠিক আছে, তারপরে কি, তারপরে আসবে হচ্ছে এটা বেসিক জ্ঞানমূলক, যে কবিতাকে কিসের সাথে তুলনা করা হয়, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দকে কবিতার সাথে তুলনা করা হয়। আর কি, তারপর হচ্ছে কর্ষিত জমির প্রতিটি শস্য দানাকে কবিতার সাথে তুলনা করা হয়। এই ছিল আলোচনা। এবার সবাই বুঝেছো? আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, ঠিক আছে। এত সহজভাবে আমার মতো বাংলা ফার্স্ট পেপার এত বাচ্চার মতো করে কেউ পড়ায় না তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা ফার্স্ট বললাম না কঠিন জিনিস দিয়ে শুরু করতেছি, সো তোমাদের কঠিনই লাগবে। আগের বার থেকে আমরা প্রায় 35টা এমসিকিউ আমাদের অলরেডি সলভ। একটা পার্ট থেকে কয়টা এমসিকিউ পসিবল, 35 এমসিকিউ আমাদের অলরেডি সলভ। এই জন্যই তোমাদের অনেকের এলোমেলো লাগছিল, আশা করি ক্লিয়ার। নেক্সট পার্টে চলে আসে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এই জায়গা থেকে আমরা পাবো হচ্ছে 9টা, যে ফুলের কথা বলছে না, এই 9টা ফুল পাবো। অর্থাৎ কবিতা শুনতে না জানলে 9টা প্রবলেম হবে। কবিতা শুনতে না জানলে কি হবে, 9টা প্রবলেম হবে। কি কি? অর্থাৎ প্রতিবাদের ভাষা ব্যাখ্যা করতে না পারলে সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখানে আছে কয়টা? মোট 9টার মধ্যে লেখো, এখন নোট করো, টাইম দিচ্ছি, নোট করো। যে কবিতা শুনতে জানে না তার প্রবলেম হবে কয়টা? 9টা। যে কবিতা শুনতে জানে না তার প্রবলেম হবে কয়টা? 9টা। একটা ফাঁকা জায়গায় লিখি দেখো, 1 নাম্বার প্রবলেম। 1 নাম্বার প্রবলেম হচ্ছে, যে কবিতা শুনতে জানে না সে শুনবে কি? সে শুনবে হচ্ছে ঝড়ের আর্তনাদ। সে শুনবে কি? সে শুনবে হচ্ছে ঝড়ের আর্তনাদ। 2 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে বঞ্চিত হবে। সে বঞ্চিত হবে কি থেকে? সে বঞ্চিত হবে হচ্ছে দিগন্তের অধিকার থেকে। সে বঞ্চিত হবে কি থেকে? সে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। তারপরে যে কবিতা শুনতে জানে না সে কি থেকে যাবে? সে আজন্ম। এটা নিয়েও বলছি, আগে লেখো। সে কি থেকে যাবে? সে আজন্ম কৃতদাস থেকে যাবে। 3টা প্রবলেম পাইলাম। পুরো কবিতায় আমরা আরো 6টা প্রবলেম পাবো। ঠিক আছে, 3টা প্রবলেম এখন আগে ভাইয়ার সাথে মুখস্থ করে ফেলো। কবিতা শুনতে যে জানে না তার কয়টা প্রবলেম হবে? তার 3টা প্রবলেম হবে। কি কি? ঝড়ের আর্তনাদ শুনবে, বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে, এবং কি বলো দেখি? ওকে, ক্লিয়ার? তারপরে কি বলো দেখি? এবং সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কি থেকে যাবে? আজন্ম কৃতদাস থেকে যাবে। এখন এই লাইনের ব্যাখ্যাটা আমাদেরকে বুঝতে হবে। কবিতা শুনতে জানে না মানে কি? মানে হচ্ছে সোজা কথা, যে প্রতিবাদের ভাষা বোঝে না বা প্রতিবাদ করতে পারে না, যে প্রতিবাদের ভাষা বোঝে না বা যে প্রতিবাদী হতে পারে না, তার হচ্ছে এই প্রবলেম হবে। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আর্তনাদ এখন সব লাইনে আমি ব্যাখ্যা করে দিচ্ছি।
তাহলে তুমি যদি প্রতিবাদী হতে না পারো বা প্রতিবাদের ভাষা তুমি না বোঝো, তোমার ফার্স্ট প্রবলেম হবে তুমি ঝড়ের আর্তনাদ শুনবে। এই ঝড় কি? এই ঝড় হচ্ছে আসন্ন বিপদ। আসন্ন বিপদের চিৎকার তুমি শুনবে এবং সেখানে তুমি সব সময় ভয়ে থাকবে, তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। ক্লিয়ার? তাহলে আসন্ন বিপদ, আর্তনাদ মানে হচ্ছে চিৎকার, অর্থাৎ আসন্ন বিপদের ভয়ে তুমি থাকবে। তারপরে কি? যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত মানে যেদিকে চোখ যায় সব কিছু খোলা। দিগন্ত মানে কি? যেদিকে চোখ যায় সব কিছু খোলা। তার মানে কি? এটা হচ্ছে ফ্রিডম বা স্বাধীনতা। তাহলে যে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত থাকবে, অর্থাৎ যে প্রতিবাদী হতে পারবে না, সে কি করবে বলো দেখি? স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবে। কি থেকে বঞ্চিত হবে? স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবে। তোমাদের মনোযোগ দিতে হবে ভাইয়া, আমার ক্লাসে আবারও বলছি, সাবকনশিয়াস মাইন্ডে তোমার সামনে তোমার ভাই দৌড়াচ্ছে, তুমি বইয়ের মধ্যে তোমার কেউ একজন টুংটুং করে মেসেজ দিচ্ছে, এরকম সাবকনশিয়াস মাইন্ডে বা অন্যের কমেন্ট দেখতেছো, এই ধরনের ধারায় তোমরা আমার ক্লাস থেকে 75% এমসিকিউ করতে পারবা, বাট অ্যাডমিশনে যে 25% কঠিন এমসিকিউ আসে সেটা করতে পারবা না। তো প্রথমেই বলছি আমি তোমাদেরকে টাইম দিব, তোমরা ধীরে সুধে ধীরে আসতে বুঝবা। একটা পড়া আমি 5 বার পড়াবো, আমার ধৈর্য শক্তি অনেক বেশি, পড়াইতে যাব, বাট তোমাদেরকে ধৈর্য নিয়ে শান্ত মাথায় অন্য সব ডিস্ট্রাকশন থেকে সরে পড়তে হবে। বলছি না বাংলা ফার্স্ট পেপার এত সহজ না। তোমরা এতদিন পড়ে আসছো, এতগুলো এমসিকিউ জীবনে পড়ছিলা? পড়নি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে তারপরে চলো, তারপরে যে কবিতা শুনতে জানে না আবার, অর্থাৎ যে প্রতিবাদী হতে পারে না, সে কি বলো দেখি? আজন্ম কৃতদাস থেকে যাবে। মানে হচ্ছে সে আজন্ম অন্যের অধীনে থেকে যাবে। যে প্রতিবাদ করতে পারবে না সে কি আজন্ম অন্যের অধীনে থেকে যাবে। তাহলে আমরা এইটুকু লাইনে কি বুঝছি আবার বলি। কবিতা মানে প্রতিবাদের ভাষা। কবিতা মানে প্রতিবাদের ভাষা, আর কবি হচ্ছে প্রতিবাদী বা বিদ্রোহী ব্যক্তিগণ। এখন কবি এই পুরো কবিতায় আগের এইসব মানুষের কথা বলে আমাদেরকে ইন্সপায়ার করতেছে যে তুমি যদি প্রতিবাদী ভাষাকে বুঝতে না পারো, প্রতিবাদী হতে না পারো, তাহলে তোমার ফার্স্ট প্রবলেম হবে তুমি আসন্ন বিপদে ভয় পাবে এবং বিপদের চিৎকারে তুমি ভীত হয়ে থাকবে। 2 নাম্বার প্রবলেম কি? 2 নাম্বার হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, মানে সে স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, মানে সে আজন্ম অন্যের অধীনে বা অন্যের শাসনেই থেকে যাবে সে প্রতিবাদ না করলে। ঠিক আছে? তারপরের লাইন আসে, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। এটা একজনেরও খাতার বাইরে যাবে না, সবাই খাতাটা নিয়ে লেখো। এটা অ্যাডমিশনে 2 বার রিপিট হওয়া কোশ্চেন, এই একটা কথা। কবি কি বলো দেখি? কিসের মতো স্বপ্নের কথা বলেন? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেন। অর্থাৎ কবি যে স্বপ্ন দেখেন স্বাধীনতার, সেই স্বাধীনতা আসলে অমোঘ সত্য, একটা সত্যের কথা, যেই অন্যের অধীনে না থাকা আসলেই যে সত্য, এই সত্য স্বপ্নের কথাই কবি বলতেছেন। এটাকে অনেকের কাছে স্বাধীনতা স্বপ্ন মনে হতে পারে, কিন্তু স্বাধীনতা সত্যি। প্রতিবাদ করতে পারলে আমরা স্বাধীনতা আনতে পারবো। ঠিক আছে? ওকে ওকে, এই যে দেখো এর মধ্যে একজন কমেন্ট করা শুরু করছে, বরিশালের কোনো আপু আছে কিনা। বরিশালীরা মনু, তোমার আমি পড়াচ্ছি, তোমাকে তোমার বান্ধবী খুঁজবার হবে না, বুঝছো? তো সেটা যদি করবার চাও তাহলে তোমার কাজ কি? তোমার কাজ আগে পড়াটা পড়ো, এই ডিস্ট্রাকশনগুলো পড়ায় আনবা না। আমি আর বলবো না, আমি জানি আমার পড়ার প্যাটার্ন থেকে ঢাবিতে টপার হয়। এইবারেই গতবারেই তোমাদের টপার আপু কিন্তু আমার বাংলা ক্লাসের ফ্যান। কেন?
কারণ হচ্ছে ওই যে যারা পড়া মনোযোগ দিয়ে নেয় তারা ভালো করবে, আর যারা এখানে 2-3টা ফাও গল্প করতে আসছো তাদের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, নেক্সটে চলো আমরা এখন পরবর্তী লাইনে যাই। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন এখন সমস্যা হচ্ছে ভাইয়া, বলছি তোমাদেরকে প্রথমেই বলছিলাম না 9টা কয়টা 9টা ফলের জুস 11টা ফুলের জুস। এই ফুলের জুস হচ্ছে কবির বলা কথা। কবি বলেছেন 11টা বিষয়ে কথা বলেছেন। কবি কয়টা বিষয়ে কথা বলেছেন? 11টা বিষয়ে কথা বলেছেন। এবং এই 11টা বিষয় কি কি? এইখান থেকে প্রথম থেকে শুরু। 1 নাম্বার হচ্ছে পূর্বপুরুষের কথা বলেছেন। 1 নাম্বার কি? কবি কয়টা বিষয়ে কথা বলেছেন? 11টা। 1 নাম্বার কবি তার পূর্বপুরুষের কথা বলেছেন। 1 নাম্বার গেল। তারপর 2 নাম্বার কি বলো দেখি? 2 নাম্বার হচ্ছে এই যে উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। 2 নাম্বার কিসের কথা? আমরা এবার ফুলের জুসেও চলে আসছে। ঠিক আছে, উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা নোট করো। 2টা পেলাম। তারপরে আমরা 3 নাম্বারও পেয়ে গেলাম, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। 1 নাম্বার আবার পূর্বপুরুষের কথা। 2 নাম্বার নোট করো কি বলো দেখি? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। উচ্চারিত সত্যের মতো কি স্বপ্নের কথা বলেছেন। 3 নাম্বার কিসের আগুনে? উনুন মানে কি? উনুন মানে চুলা। চুলার আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলেছেন। ঠিক আছে। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে কবিতার মায়ের কথা বলেছেন। তাহলে আমরা এর মধ্যে 4টা পাইছি। আমরা ফুলের জুস হবে আমাদের 11টা ফুল নিয়ে আমরা পুরো জুস বানাবো, 4টা পাইছি। আবার আমরা 9টা ফল নিয়ে একটা জুস বানাবো, ওটা হচ্ছে কবিতা শুনতে না জানলে কি হবে, তার মধ্যে আমরা 3টা পাইছি। একটু একটু করে আগাবো, লাস্টে যাই সবগুলো আমাদের মাথায় ঢুকে যাবে। ওকে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, ক্লাস আটকে গেছে, আমি দেখছি ক্লাস আটকে গেছে। ওকে, না 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 না, সমস্যা আছে ভাইয়া। কর্ষিত জমির, দেখো তোমার এই জায়গাটা স্কিপ করলাম, তোমাদের প্রত্যেকটা উত্তরই পাবা। যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। ঠিক আছে, এই জায়গায় কবিতার পরিচয় দেওয়া হয়েছে, কবি ডাকছেন বা বলছি এইভাবে এই দুটো বিষয় বলেননি, তাই এগুলো এর ইনক্লুডেড হবে না। যেই কথাগুলোর পরে বলছি বা কবি নিজেই ন্যারেট করে দিয়েছেন যে এই বিষয়ে আমি কথা বলছি, এদের আমি রেফারেন্স দিচ্ছি সেই বিষয়। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তারপরে চলো, তারপরে আমরা নেক্সটে চলে যাই। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। এখান থেকে আসার পরে অ্যাডমিশনের সবচেয়ে বড় ভুল করা একটা কোশ্চেন, যেটা নিয়ে কনফিডেন্স হয়ে আমার একটা স্টুডেন্ট আমাকে বলতেছে ভাইয়া আমার সবগুলো ডান, কিন্তু এই প্রশ্নটা ভুল হয়ে গেছে। সে আমাকে তারপরেও কনফিডেন্ট যে প্রবাহমান নদীর কথা কে বলেছে। সবাই দাগায় দিয়ে আসছে, কবি বলছে। যে কবি বলছে প্রবাহমান নদীর কথা, যে সাঁতার জানে না প্রবাহমান নদী তাকেও ভাসিয়ে রাখে। একদম ডাহা মিথ্যা কথা। দেখো, কবি তার মায়ের কথা বলেছে, আমি আমার মায়ের কথা বলেছি। আমার মা, তিনি বলতে কিন্তু কবির কথা বলতেছে না, কবি তার মায়ের কথা বলতেছে যে আমার মা বলতেন
প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ নদীর যদি ঢেউ থাকে, ঢেউ এসে ভেসে যাবে, সে ডুবে যাবে না। তাহলে উক্তিটি কার? প্রবাহমান নদীর কথা কে বলেছেন? কবির মা বলেছেন। কে বলেছেন? কবির মা বলেছেন। তাহলে কবির মায়ের কথা কয়টা? একটা। কবির মায়ের কথা একটাই, যে প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে একটা ছোট্ট কনফিউশন ক্লিয়ার। বলতেছি না বাংলা সাহিত্য মাথা গরম করা ভাইয়া, কবিতার এখনো অর্ধেকটাই আসেনি। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়তে থাকো। অনেকেরই ধৈর্যের বিচ্যুতি ঘটবে, এই ধৈর্যের বিচ্যুতিটা ঘটাইতেই আমি আসছি, তোমাদেরকে একটা রেফারেন্স দিতে আসছি। কেউ যদি কোনো কাজে ব্যস্ত থেকে থাকো, ক্লাসটা ভাইয়া রেকর্ড করবা, কিন্তু অ্যাডমিশনের বাংলা চিনি আর পানির মোয়ানা অনেক কঠিন, ঠিক আছে? তো সেই জায়গায় এখন আসো, চলো আমরা মূল পড়ায় আবার একটু ব্যাক করি। তারপরের লাইনে চলে আসি, যে কবিতা শুনতে জানে না তার কি কি প্রবলেম হবে। আগে পাইছি 3টা প্রবলেম, মনে আছে? কি কি সেটা? যে কবিতা শুনতে জানে না তার কি হবে বলো দেখি? সে ঝড়ের আর্তনাদ শুনবে, আজন্ম কৃতদাস থেকে যাবে, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। 1 2 3, 3টা জানছি। 4 নাম্বার কি? 4 নাম্বার আবার কবি বলা শুরু করছে, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। 4 নাম্বার নোট করো, খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না কিসের সাথে? মাছের সঙ্গে। কিসের সঙ্গে? মাছের সঙ্গে। তারপরে যে কবিতা শুনতে জানে না সে কি করতে পারে না? নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে কি করতে পারে না? নদীতে ভাসতে পারে না। 5 নাম্বার। 6 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। 6 নাম্বার গেল, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে, কি বলো দেখি? গল্প শুনতে পারে না। ওকে, ঠিক আছে। এখন আমি লাইনগুলোর ব্যাখ্যা বলবো, আগে জ্ঞানমূলক প্রশ্নগুলো শেষ করো। কবির কি বলো দেখি? কবি কয়টা বিষয়ের কথা বলছে আমরা এটা এখানে পেয়ে গেলাম। এবং কি বলো দেখি? যে কবিতা শুনতে জানে না, এই জায়গা থেকে, অর্থাৎ আমাদের ওই যে 9টা জুস থেকে আমরা 6টা ফল পেয়ে গেছি। 6টা ফল পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, নদীতে ভাসতে পারে না বলেছি তো ভাইয়া পরে। দেখো এই যে 4 নাম্বার নদীতে ভাসতে পারে না, 5 নাম্বার মাছের কি বলো দেখি? মাছের সঙ্গে খেলা করতে পারে না, এবং 6 নাম্বার মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এখন একটু মাথা ঠান্ডা করো, এখন একটু মাথা ঠান্ডা করে ভাইয়ার সাথে আস্তে আস্তে ব্যাখ্যাগুলো বুঝো দেখি। প্রথম ব্যাখ্যা, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উনুনের আগুন মানে কি? তাপ। এই তাপ হচ্ছে সোজা কথা রণতুর্য, এবং উজ্জ্বল জানালা কি বলো দেখি? স্বাধীনতা বা নতুন আশার কথা বোঝায়। তাহলে কবি কি বলো দেখি? কবি এই যে রণতুর্য বা উত্তপ্ত বিদ্রোহী চেতনায় নতুন আশা, নতুন স্বাধীনতার কথা বলছেন। আবার কবি তার মায়ের কথা বলছেন। কি বলেন দেখি? তার মা। এই মায়ের কথা থেকে কবি বলেন যে কবির মা বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। প্রবাহমান নদী হচ্ছে বিদ্রোহের প্রবাহ। কিসের প্রবাহ? বিদ্রোহের প্রবাহ। অর্থাৎ যখন বিদ্রোহ চলে, আমরা এই যে বাংলাদেশের বিদ্রোহ দেখলাম, স্বাধীনতা 2.0, আমাদের হাজারো মানুষ রাস্তায় নামছে দেখে আমরা কেউ আটকাতে পারিনি। ঠিক একইভাবে আমার নিজের মনে হাজারটা সংশয় ছিল, তারপরে আমরা ছাত্ররা রাজপথে নামছিলাম কিনা? নেমেছিলাম। ঠিক একইভাবে যদি বিদ্রোহের একবার প্রবাহ শুরু হয়ে যায়,
যার মনে ভয় আছে, সংশয় আছে, যে যুদ্ধ করতে জানে না, সেও এই বিদ্রোহের জোশে অন্যের সাথে বিদ্রোহ বা প্রতিবাদ করতে এগিয়ে যাবে। অর্থাৎ সাঁতার না জানলেও সে বিদ্রোহের স্রোতে সামনে এগিয়ে যাবে। কিন্তু 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 তোমার মধ্যে যদি এই প্রতিবাদী ভাষা বা প্রতিবাদী চেতনা না থাকে, তাহলে তুমি ভাইয়া ওই বিদ্রোহের নদীতে ভাসতে পারবা না, তুমি মাছের সঙ্গে খেলা করতে পারবা না। মানে কি, এই মাছ কারা? এই বিদ্রোহের স্রোতে মাছ সাঁতার কাটতেছে। মানে মেটাফোর বুঝছো? মানে হচ্ছে বিদ্রোহের স্রোতে বিদ্রোহী মানুষদের সাথে, তাদের এই কি বিদ্রোহী বা প্রতিবাদী মানুষদের সাথে তুমি যেতে পারবে না। মাছের সঙ্গে খেলা করতে পারবে না মানে কি, তুমি বিদ্রোহী বা প্রতিবাদী মানুষদের সাথে যাইতে পারবা না। ঠিক আছে? তাহলে মাছ কারা? মাছ হচ্ছে বিদ্রোহী বা প্রতিবাদী মানুষকে মাছ দ্বারা বুঝাই দিছে। দেখছো কাণ্ড? তারপর কি বলো দেখি? তারপরে সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। এই মা, কবির মাও একই সাথে কি বলো দেখি, দেশমাতৃকাকেও বোঝায়। দেশমাতৃকা মানে নিজের দেশ। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত যা কিছু বলছি তোমাদেরকে একটু সময় দিই, ভাইয়া ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে? ইউনিটের বাচ্চারাও আমাকে একটু জানাও ভাইয়া এ পর্যন্ত যা বলছি। ওকে, নোট করার সময় দিচ্ছি। হ্যাঁ, এত জটিল করে বাংলা পড়ে নাই কখনোই, দেখেই তো অ্যাডমিশনের বাংলা প্রশ্ন এতটা কঠিন মনে হয়। বুঝেছো? ওকে, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আমি তারপরেও তোমাদের জন্য আরেকবার বুঝাই দিচ্ছি। ওই যে 9টা কি, 9টা আমার সাথে বলো, 9টা ফল 11টা ফুল। কবি বলেছেন, কবির মা বলেছেন, কবির পূর্বপুরুষ বলেছেন, এবং কবিতার পরিচয়। এই জায়গা থেকে আমরা প্রায় 50টার মতো বেসিক এমসিকিউ পাচ্ছি। কি কি? কবির পূর্বপুরুষ বলেছেন 6টা বিষয়ের কথা। মনে করো, অতিক্রান্ত পাহাড়, অরণ্য, সাপদ, কবি, কবিতা আর পতিত জমি। শেষ। কবি বলেছেন পূর্বপুরুষের কথা। তারপরে কি? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা। তারপরে এসে আবার বললেন 3 নাম্বার, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা। 4 নাম্বার, কবিতার মায়ের কথাও বলল। তারপরে যে কবিতা শুনতে জানে না, তার আমরা 9টার মধ্যে 6টা পেয়ে গেছি। কবিতা শুনতে জানে না, তার প্রথমে কি হবে বলো দেখি? শুনবে ঝড়ের আর্তনাদ, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। 3 নাম্বার প্রবলেম কি হবে বলো দেখি? এইটা তোমরা বলো দেখি, কার কত মনে আছে বলো দেখি। যে কবিতা শুনতে জানে না, শুনবে ঝড়ের আর্তনাদ, সে দিগন্তের অধিকার থেকে কি হবে? বঞ্চিত হবে। 3 নাম্বার কি হবে? এই যে ঝটপট উত্তর, ঝটপট উত্তর। গুড জব। আজন্ম কৃতদাস থেকে যাবে। এই মানুষগুলোর জন্যই আমি পড়াই, যারা একটু মনোযোগী থাকবা ক্লাসে। 3 নাম্বার কি ছিল? যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। 4 নাম্বার, নদীতে ভাসতে পারবে না। 5 নাম্বার, মাছের সঙ্গে খেলা করতে পারবে না। 6 নাম্বার, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। 6টা হয়ে গেল, ওইদিকে 4টা হয়ে গেল। এবং এইখান থেকে আরেকটা, যে কি বলো দেখি? যে সাঁতার জানে না, প্রবাহমান নদী তাকে ভাসিয়ে রাখে। প্রবাহমান নদীর কথা বা সাঁতারের কথা কে বলেছেন? কবির মা বলেছেন। কে বলেছেন? কবির মা বলেছেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো এখন আমরা নেক্সটে আগাতে পারি। ওকে, ঠিক আছে, গুড জব। এই যে বলেছি না তোমরা পারবা। প্রথম তো আমিও একটু প্রথম দিকে বেশি জোরে চলে গেছি, কারণ পড়ায় পড়ায় অভ্যাস বুঝো না। অ্যাডমিশনে আসেই বাঘা বাঘা মানুষ, সেই বাঘা বাঘা মানুষ তোমাদেরকে হইতে হবে। এবং ফার্ম গেটের বা এই এরিয়ায় ক্লাস করাই না, এই বাচ্চাগুলো আগুনের গোলা। এখন যারা দূর থেকে করছো, তোমাদেরকেও ভাবতে হবে আগুনের গোলা পার হয়ে তোমাদেরকে অ্যাস্ট্রয়েড হইতে হবে।
এরকমভাবে এই জন্য সময় দাও, সময় নাও। আজকে এক ক্লাসে না বুঝো, আমার ক্লাসটা 2 বার করো, 3 বার করো, সময় অফুরন্ত কাজে লাগাও। ওকে, ঠিক আছে, চলো এখন তাহলে আমরা নেক্সটে চলে যাই। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। অ্যাডমিশনে 5 বার আসা কোশ্চেন। কয়বার? 5 বার আসা কোশ্চেন। কবি কেমন স্নেহের কথা বলছেন? বিচলিত, এই যে এই 2টা লাইন থেকে 5 বার অ্যাডমিশনে কোশ্চেন আসছে। কবি কেমন স্নেহের কথা বলছেন? বিচলিত স্নেহের কথা বলছেন। কবি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কার মৃত্যুর কথা বলেছেন? গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। লাইনগুলো দেখেই বলতেছি ব্যাটারে ধরে ঠাস করে কবির একটা মাইক দেই। হ্যাঁ, মাকে ভালোবাসা দিলে মা মরে যায়, হ্যাঁ, আবল তাবল কথা বলার জায়গা নাই। এটাই হচ্ছে বাংলা সাহিত্যের কঠিন দিক, যে লাইন দেখে বোঝা যায় না কি বলতেছে। আগে নর্মাল জ্ঞানমূলক এমসিকিউ আমরা পড়ি। আমরা কি পাইছি বলো দেখি? আমাদের 11টা ফুল, অর্থাৎ কবির বলা কথার মধ্যে আমরা 4টা কথা পাইছি। 5 নাম্বার কথা হচ্ছে কবি কিংবদন্তির কথা বলছেন। কার কথা? কিংবদন্তির কথা বলছেন। তারপরে 6 নাম্বার পূর্বপুরুষের কথা তো আগেই বলছে, এটা 6 নাম্বারে অ্যাড হবে না। কবির প্রথম লাইনই হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, সো এটা হবে না। তারপর কবি কিসের কথা বলেছেন? 6 নাম্বার কেমন স্নেহ? বিচলিত স্নেহের কথা বলেছেন। কেমন স্নেহ? বিচলিত স্নেহের কথা বলেছেন। কার মৃত্যুর কথা? গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন। কার মৃত্যুর কথা? গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন। এবং 8 নাম্বার ভালোবাসার কথা বলেছেন। কিসের কথা? ভালোবাসার কথা বলেছেন। তাহলে আমরা এখানে 8টা পেয়ে গেলাম। কয়টা পেয়ে গেলাম? 8টা পেয়ে গেলাম। আমাদের ওই 9টার মধ্যে হয়েছে 6টা, 11টার মধ্যে হয়েছে 8টা, এখানেও বাকি আছে 3টা, এখানেও বাকি আছে 3টা। কবির বলা 3টা কথা বাকি আছে। কবিতা শুনতে না জানলে 3টা প্রবলেম বাকি আছে। ঠিক আছে, ওকে। ভাইয়ের ভয়েসটা তোমাদের বাচ্চা বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ওকে। কবি একটা নরেন্দ্র মোদী, ঠিক আছে, ওকে। তাহলে ভালোবাসা দিলে মা মরে যায়। মা মরে যাওয়া মানে মা কষ্ট না ভাইয়া, এই লাইনটা ভুল বুঝেছে, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কবি এখানে এসে আবার তার পূর্বপুরুষের কথা বলে আমাদেরকে এবার ইমোশনালি, একটু আগে কি আমাদেরকে ভয় দেখাইছে যে তুমি যদি প্রতিবাদ না করো তুমি বিদ্রোহীদের সাথে থাকতে পারবে না, তুমি দিগন্তের অধিকার, স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবে। আগের পুরো পার্টে আমরা করছি যুদ্ধ, কবির বিদ্রোহী সত্ত্বে আমরা ফাইট করছি। এখন আসে কবি ইমোশনাল হয়ে গেছে খুব, মানে সোজা কথা কবি ইমোশনালি হিট করার চেষ্টা করতেছে যে আসলেই তুমি যদি প্রতিবাদী না হও কি হয় আসলে, সেটাই কবি বলতে চাচ্ছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কবির ইমোশনালি কথায় চোখে এক বিন্দু পানি এনে আমরা পড়ি। বিচলিত স্নেহের কথা বলছি, অর্থাৎ স্নেহের মানুষকে নিয়ে আজীবন বিচলিত থাকা অন্যের অন্যায়ের কারণে। তারপরে তার এই যে অন্যায় বাকি, গর্ভবতী বোন পর্যন্ত মারা গেছে এই শাসকদের শোষণের কারণে। তারপরে কি কবিতার ভালোবাসারও কথা বলছে, অর্থাৎ তার ভালোবাসার মানুষকেও এই অন্যায়ের অধীনে বা অন্যের অধীনে থাকার কারণে, শাসকদের অধীনে থাকার কারণে এই কষ্টের সম্মুখীন কবিকে বা আমাদেরকে হতে হয়েছে। এই কবি আসলে আমাদেরই প্রতীক, ঠিক আছে। তাহলে বিচলিত স্নেহ অর্থাৎ স্নেহের মানুষকে নিয়ে প্রতিনিয়ত বিচলিত থাকা, গর্ভবতী বোনকে হারানো, ভালোবাসার মানুষকে হারানোর বেদনার কথা বলছে, ঠিক আছে, ওকে। তারপরে ভালোবাসা দিলে মা মরে যায়,
যুদ্ধ আসে ভালোবেসে। এই মা কি? দেশমাতৃকা। তাহলে দেশমাতৃকাকে তুমি যদি শুধু ভালোবাসাই দাও, তাকে আর তুমি রক্ষা করার চেষ্টা করলা না, তাহলে কি হইল? তুমি যদি দেশমাতৃকাকে আসলেই ভালোবেসে থাকো, তাকে রক্ষা করার মতো প্রতিবাদী চেতনাও যেন তোমার থাকে, সেই প্রকৃত ভালোবাসা দিয়ে যুদ্ধ আসবে। এখান থেকে আবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যুদ্ধ কিভাবে আসবে? লাইনটা আমি আবার বোঝাই, ভালোবাসা দিলে মা মরে যায়। এখানে বলা হয়েছে শুধু ভালোবেসে কাউকে রক্ষা করা যায় না। শুধু ভালোবাসা দিয়ে তুমি দেশমাতৃকাকে রক্ষা করতে পারবে না, বরং তোমাকে কি করতে হবে বলো দেখি? তাকে রক্ষা করার যোগ্য হয়ে উঠতে হবে, ভালোবাসা দিয়ে যুদ্ধে যেতে হবে। এবং মায়ের ছেলেরা কি চলে যায়? তারা যুদ্ধে চলে যাবে, একে অপরকে আত্মত্যাগ দিবে বা নিজেকে নিজের জীবনকে বিলিয়ে দিবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আলোচনা। ক্লিয়ার? ওকে, তো চলো এখন আমরা আবার তারপরে, এই লাইনটা খুবই সহজ ছিল, আমরা এখন নেক্সটে চলে যাই। আমি আমার ভাইয়ের কথা বলছি। কিসের কথা? আমি আমার ভাইয়ের কথা বলছি। 8 নম্বরে চলে, 8 নাম্বার হয়েছে না? 9 নম্বরে পেয়ে যাব আমরা ভাইকে। 9 নম্বরে পেয়ে যাব আমরা ভাইকে। তারপরে কি? যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। আগে পাইছি 6টা, এই যে 7 নাম্বার, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারবে না। যে কবিতা শুনতে জানে না 8 নাম্বার, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। এটা হচ্ছে 7 নাম্বার। কি বলো দেখি? সন্তানের জন্য মরতে পারবে না। আচ্ছা, মুছে দেই। ওকে, এই যে দেখো, সন্তানের জন্য মরতে পারবে না, ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। অ্যান্ড দ্য লাস্ট লাইন, যে কবিতা শুনতে জানে না, 9 নাম্বার, সূর্যকে কোথায়? হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। সূর্যকে কোথায়? হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। আমাদের 9টা ফলের জুস কমপ্লিট। আমাদের 9টা ফলের জুস কমপ্লিট। এখন ভাইয়ার সাথে 9টা ফল বলো। যে কবিতা শুনতে জানে না সে কি? ঝড়ের আর্তনাদ শুনবে, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, আজন্ম কৃতদাস থেকে যাবে, নদীতে ভাসতে পারবে না, মাছের সঙ্গে খেলা করতে পারবে না। নদীতে ভাসতে পারবে না, মাছের সঙ্গে খেলা করতে পারবে না, মায়ের কোলে শুয়ে গল্প করতে পারবে না, ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না, সন্তানের জন্য মরতে পারবে না, অ্যান্ড দ্য লাস্ট, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। কি বলো দেখি? সূর্যকে হৃৎপিণ্ডে, কি বলো? সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, এই হয়ে গেল 9টা। আবারও বলছি, 1 নাম্বার, ভাইয়ার সাথে ঝটপট বলো, যে কবিতা শুনতে জানে না। 1 নাম্বার প্রবলেম কি? ঝড়ের আর্তনাদ শুনবে। যারা নোট করনি, এইবার নোট না করলে খবর আছে। ঝড়ের আর্তনাদ শুনবে, একদম 5-4 এর বাচ্চার মতো পড়াচ্ছি। ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, 1 নাম্বার ঝড়ের আর্তনাদ শুনবে। 2 নাম্বার, বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। 2 নাম্বার, বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে। 3 নাম্বার, আজন্ম কৃতদাস থেকে যাবে। 3 নাম্বার, আজন্ম কৃতদাস থেকে যাবে। 4 নাম্বার, নদীতে ভাসতে পারবে না। 4 নাম্বার, নদীতে ভাসতে পারবে না। তারপর কি? তারপর হচ্ছে 5 নাম্বার, কি বলো দেখি? 5 নাম্বার হচ্ছে মাছের সঙ্গে খেলা করতে পারবে না। 5 নাম্বার, মাছের সঙ্গে খেলা করতে পারবে না। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে তোমার মায়ের কোলে শুয়ে। 6 নাম্বার কি? মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। 6 নাম্বার, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। 7 নাম্বার, কি বলো দেখি? সন্তানের জন্য মরতে পারবে না। 8 নাম্বার, ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। 9 নাম্বার, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। আর কি কিছু বলা লাগবে? ক্লিয়ার?
এইবার বুঝতে পারছো 9টা কবিতা শুনতে জানে না, এই 9টা জিনিস হবে, 9টা জিনিস আমাদের ঝকঝকে তকতকে ক্লিয়ার। সূর্যকে কোথায় ধরে রাখতে পারবে না? হৃৎপিণ্ডে। এই 9টা লাইন মুখস্থ করলে এর ভিতর থেকে যা যা ছোটখাটো এমসিকিউ সব পারবা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ইউনিটের বাচ্চারা ক্লিয়ার হয়েছে না? বলো দেখি। লেকচার শিট পাবা ভাইয়া? ওকে, কয়টা সমস্যা হবে? 9টা সমস্যা হবে। এই 9টা সমস্যা কি কি এখন আমি ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে ভালোবেসে কবিতার ভাইয়ের কথা বলছেন। কবির এখানে ভাইকে, কবির ভাই হচ্ছে কি বলো দেখি? কবির ভাইয়ের কথাও বলছেন, অর্থাৎ যিনি কবির ভাই, যিনি প্রতিবাদী হয়ে যুদ্ধে গিয়েছিলেন। আগের আলোচনা, ইমোশনাল আলোচনা ওখানে শেষ। তারপরে আসে যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। এর চেয়ে বড় আর সুন্দর লাইন এখানে কিছু নাই। এখানে সন্তান মানে হচ্ছে পরবর্তী প্রজন্ম। খুব ভালো করে বুঝো ভাইয়া, পরবর্তী প্রজন্ম। আমি সময় দিব, কোনো জায়গায় যদি না বুঝো আমি আরো 10 বার তোমার জন্য থেকে যাব, সমস্যা নাই। সো লাইন কি? পরবর্তী প্রজন্ম। এই সন্তান মানে কি? সোজা কথা, যার প্রতিবাদী চেতনা নেই সে তার পরবর্তী প্রজন্মের জন্য মরতে পারে না। তাদেরকে একটা স্বাধীন দেশ বা স্বাধীন কি জাতি উপহার দেওয়ার তার মাঝে কি নেই? স্পৃহা নেই। তাহলে যার মাঝে প্রতিবাদী চেতনা নেই সে কি বলো দেখি? তার পরবর্তী প্রজন্মের জন্য নিজের আত্মত্যাগ করতে পারে না বা মরতে পারে না। ক্লিয়ার ভাইয়ারা? ক্লাস 2 জনেরই তো, সি ইউনিট বি ইউনিট দুইটারই একসাথে হবে ভাইয়া। তোমরা বি ইউনিট জানি তো, সি বি দুইটাই। ওকে, সিবি একসাথে ক্লাস করে, কম্বাইন্ড ক্লাস। তোমাদের অ্যাডমিশনে প্রশ্ন প্যাটার্ন আলাদা, সি থেকে অনেকেই বিভাগ পরিবর্তন করে। সো সি ইউনিট বি ইউনিট দুইটা গ্রুপে একসাথে ক্লাস হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আবার বলে দিব, লাইনটা ধরিয়ে রাখো, ঠিক আছে? ওকে, তারপরে চলো, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। ওই যে দেশমাতৃকাকে ভালোবেসে সে যুদ্ধে যেতে পারবে না, তোমার প্রতিবাদী চেতনা নাই। সহজ লাইন, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করে রাখতে পারবে না। বিদ্রোহী কবিতার কথা মনে করো, আমি ইন্দ্রাণী সুত, হাতে চন্দ্র, কি বলো দেখি? ভালে সূর্য। ভালে মানে কপালে সূর্য। এই সূর্য সবসময় রণতুর্যের প্রতীক, অর্থাৎ যুদ্ধ বা সংগ্রামী চেতনার প্রতীক হচ্ছে। তাহলে কি বলো দেখি? যে কবিতা শুনতে জানে না সে বুকের মধ্যে সংগ্রামী চেতনা ধরে রাখতে পারে না। তার বুকে খালি ভালোবাসা আছে, ভালোবাসতে পারে নরম, কিন্তু তোমার যদি প্রতিবাদী চেতনা না থাকে তাহলে এই সংগ্রামী যুদ্ধের চেতনা তুমি বুকের মধ্যে ধরে রাখতে পারবে না। তাহলে এটা কি বলো দেখি? রণতুর্য বা সংগ্রামী চেতনাকে বুকের ভিতরে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি পূর্বপুরুষের কথা বলছি। এই দুইটা কথাই কবি আগে বলছেন। তাই আমাদের 11টা জুসের মধ্যে, 11টা ফুলের জুসের মধ্যে 8টা ফুল পাইছি, বাকি 3টা ফুল গায়েব। এগুলোকে আমাদের খুঁজতে হবে। ওকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। অনেকেই রেকর্ড ক্লাস করে ভাইয়া। ওকে, ঠিক আছে। আর রাতের বেলা মোস্ট অফ দেম রেকর্ড ক্লাসই করে। তারপরে চলো, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই যে প্রথম লাইনে তোমাদের বলে দিছিলাম, রক্ত জবার মতো ক্ষত দ্বারা কি বোঝায়? কারণ তিনি কৃতদাস। ইয়েস, কারণ তিনি কি? কারণ তিনি হচ্ছে কৃতদাস। তাহলে কবির পূর্বপুরুষদের পিঠে রক্ত যাবার মতো ক্ষত কেন ছিল? অর্থাৎ তারা নিপীড়িত ছিল। এই রক্ত যাবার ক্ষত তাদের প্রতি নিপীড়নের প্রতীক। নোট করো ঝটপট, কিসের প্রতীক? নিপীড়নের প্রতীক। ওকে, বলো দেখি। নিপীড়নের প্রতীক, ঠিক আছে, নিপীড়নের প্রতীক। কারণ তিনি কি ছিলেন? তারা অন্যের অধীনে থাকতো এবং শাসকরা আমাদের পূর্বপুরুষদেরও কি করত? অন্যায়ভাবে শাসন এবং শোষণ করত। তারপরে চলো,
এই লাইনটা খুবই সুন্দর। কি বলো দেখি, এই লাইনটা হচ্ছে কি করলে কি পাবে, কি বলো? টিট ফর ট্যাট। ইংরেজিতে লাইন পড়ো না, টিট ফর ট্যাট। ইংরেজিতে একটা লাইন পড়ো, কি পড়ো? টিট ফর ট্যাট। যেমন কর্ম তেমন ফল, এরকম লাইন হচ্ছে আমাদের এই কয়টা। কয়টা বলো দেখি? 1 2 3 4, এরকম 4টা টপিক আমরা পাবো। অর্থাৎ যে কর্ষণ করবে তার কি হবে? শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করলে প্রবাহমান নদীর কাছ থেকে তুমি পুরস্কার পাবা। যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করবে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। তাহলে 4টা টপিকে আমরা কি করলে কি পাবো? টিট ফর ট্যাট। আমরা এতক্ষণ জুস পড়লাম, জুস পড়ার পরে আমরা এখন পড়ব টিট ফর ট্যাট। 4টা টপিকের যে কর্ষণ করবে। ওকে, ঠিক আছে, তোমরা জানাইতে পারো ভাইয়াকে, ঠিক আছে? ওকে, কালকে খুবই সহজ পড়া পড়বা, কালকে রবীন্দ্র সাহিত্য পড়াবো। তখন সবাই আরে কি মজাদার পড়া, কিন্তু সাহিত্যে আসলেই বাঙালি একদম ভয় যে কি হয়ে গেল না হলো নাকি। এই যে আসেছো, চলো আমরা কি যে কর্ষণ করে, সবাই নোট করো, কি বলো দেখি? 11টা আবার বলবো, ক্লাসের সময় থাকবে, তুমি পড়তে থাকো। তাহলে ফার্স্ট থিং, যে কর্ষণ করবে তাকে কি সমৃদ্ধ করবে? শস্যের সম্ভার। যে মৎস্য লালন করবে তাকে কি পুরস্কৃত করবে? প্রবাহমান নদী। যে গাভীর পরিচর্যা করে তাকে কে দীর্ঘায়ু করবে? জননীর আশীর্বাদ। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করবে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এই 4টা লাইন মুখস্থ করা, দাগায় নাও। এগুলো হচ্ছে টিট ফর ট্যাট। কোনটা করলে কি হবে এটা মুখস্থ হবে, বইয়ের মধ্যে দাগায় ফেলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো এখন আমরা নেক্সটে যাই, পরবর্তী অংশে। তারপর হচ্ছে দীর্ঘ দেহ পুত্রগণ। অ্যাডমিশনে 2বার রিপিট হওয়া কোশ্চেন। এই লাইনটা কি বলো দেখি? কবির পূর্বপুরুষরা কেমন ছিলেন? কবির পূর্বপুরুষরা ছিল দীর্ঘ দেহ বা লম্বা আকারের। তাহলে দীর্ঘ দেহ মানে লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। তাহলে কবির পূর্বপুরুষদের শরীরের আকার কেমন ছিল? কবির পূর্বপুরুষদের শরীরের আকার ছিল হচ্ছে দীর্ঘদেহ। তারপরে 8 নাম্বার পর্যন্ত আমরা পাইছি আমাদের ফুলের জুস। 9 নাম্বার হচ্ছে দীর্ঘদেহ পুত্রগণের কথা বলছেন। 9 নাম্বার কাদের কথা? দীর্ঘদেহ পুত্রগণের কথা বলছেন। 10 নাম্বার হচ্ছে ভাইয়ের যুদ্ধের কথা বলছেন। এবং 11 নাম্বার হচ্ছে এবার কবি নিজে বলতেছেন কি? কবি এবং কবিতার কথা কবি নিজে বলতেছেন। কবির পূর্বপুরুষরাও বলেছে কবি এবং কবিতার কথা, কবি এবার নিজেও বলতেছে কবি এবং কবিতার কথা, এবং 11টা ডান। আবার আমি আস্তে ধীরে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? কর্ষণ মানে চাষ করা। যে চাষ করবে তাকে কি শস্যের সম্ভার পুরস্কৃত করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে চলো এখন 8 নাম্বার পর্যন্ত পাইছি। 9 নাম্বার কবি কার কথা? 9 নাম্বারে বলেছেন দীর্ঘদেহ পুত্রগণের কথা। 10 নাম্বারে কি বলো দেখি? ভাইয়ের যুদ্ধের কথা, বোনের গর্ভবতী বোনের মৃত্যুর কথা তো আগেই বলছে, কবি ওটা আবার রিপিট করতেছে। মানে কবি আগে যা যা বলছে সব রিপিট করে লাস্টে আমাদেরকে ফিনিশিং টেনে দিচ্ছে। তারপরে 11 নাম্বার লাস্ট, কবি কিসের কথা বলেছেন? কবি এবং কবিতার কথা বলেছেন। এই কবি কি? এই কবি তো জানোই প্রতিবাদী ব্যক্তিত্ব, কিংবদন্তি, এবং কবিতা হচ্ছে প্রতিবাদী চেতনা, ঠিক আছে? ওকে, তারপরে এখন চলো আমরা প্রথম দিকে পেয়েছিলাম কবিতাকে 2টা নাম দেওয়া হয়েছে, মনে আছে? ঝটপট একদম সবার আগে চলে যাই। কবিতার কি? এই দেখো, কবিতাকে 2টা জিনিসের সাথে
তুলনা করা হয়েছে। কর্ষণ মানে চাষ করা, যারা জানো না কর্ষণ মানে চাষ করা ভাইয়া, কর্ষণ মানে চাষ করা, তাহলে কবিতাকে বলা হয়েছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দকে কবিতার সাথে তুলনা করা হয়েছে। তারপর কর্ষিত জমির প্রতিটি শস্য দানাকে কবিতার সাথে তুলনা করা হয়েছে এবং কবিতাকে আরও তুলনা করা হয়েছে। কয়টা জিনিস? আরও 3টা জিনিস পাবো। কি কি? সশস্ত্র সুন্দরের অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। ভাইয়া এই 2টা লাইন একসাথে মনে রাখো, মুক্ত শব্দ সত্য শব্দ, মুক্ত শব্দ সত্য শব্দ 4 নাম্বার হয়ে গেল। এবং কি বলো দেখি 5 নাম্বার হচ্ছে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তাহলে কবিতাকে কয়টা? মোট 5টা অংশের সাথে তুলনা করা হয়েছে। কয়টা অংশ? 5টা অংশ। তারপরে এবং লাস্ট ওয়ান হচ্ছে 6 নাম্বার, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্ত জবার মতো কিসের উচ্চারণ? প্রতিরোধের উচ্চারণ কবিতা। ভাইয়ের কথা বলছি এটা ভাইয়া, ওকে ঠিক আছে। 11 নাম্বার হবে কবি এবং কবিতার কথা বলছি আমি, সবগুলো আবার বলে দিব, চিন্তা করিও না। সব এখন পড়া শেষ, সব কিছু ক্লিয়ার, মাথায় যত অগোছালো পড়া আছে এখন জাস্ট 15 মিনিটে ভাইয়া সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট 15 মিনিটে এতক্ষণ অগোছালো যা পড়ছো এই রিভিশনে সব কিছু ঝকঝকে তকতকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা কি তার মতো কবিতার কথা বলবো। এই তিনি কে? এই তিনি হচ্ছেন কে বলো দেখি? কবির কিংবদন্তি বা প্রতিবাদী মানুষ, কিংবদন্তি বা প্রতিবাদী মানুষ। এবং অনেক ক্ষেত্রে ধারণা করা হয় এই মানুষটা হচ্ছে বঙ্গবন্ধু। কার বলো দেখি? এই মানুষটা হচ্ছে কি বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে। এবং আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ এই প্রতিবাদের চেতনায় বঙ্গবন্ধু যেভাবে সেই সময়ে কি বলো দেখি বাংলার স্বাধীনতার কথা বলেছেন এবং তাকে বলা হয়েছে কবি। আমরা আগেও শুনেছি, কি বলো দেখি, কবি শোনালেন তার অমর কবিতা খানি, সেম থিমে এখানেও বলা হয়েছে। আমরা কি তার মতো কবিতার কথা বলবো? তাহলে কবি এখানে বঙ্গবন্ধু প্লাস প্রতিবাদী কি কণ্ঠস্বর, প্লাস কি প্রতিবাদী কণ্ঠস্বর। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলবো? অর্থাৎ আমরা কি আসলেই স্বাধীনতার কথা মুখ দিয়ে বলতে পারবো কিনা? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কবিতা কি বলো দেখি? এখানে কবিতাকে 2 থিমেই ধরা যায়। বঙ্গবন্ধুকে তো ধরাই যায়, প্লাস পূর্বপুরুষ। বাংলায় কিন্তু নেতা শুধুমাত্র একজন, তিনি বা কবি কি বলো দেখি বঙ্গবন্ধু ছিলেন না। বাট এই থিমটা যেই সময় কবিতাটা রচনা করা, তিনি আসলে বঙ্গবন্ধুর উদ্দেশ্য নিয়েই লিখেছিলেন। ঠিক আছে, ওকে ক্লিয়ার? দেবদাস চক্রবর্তী। হ্যাঁ, তাহলে মেইন থিমটা জেনে রাখো। বাট কবিতার ওই যে থিম, কবি আর কবিতা মেইনলি প্রতিবাদী মানুষ এবং প্রতিবাদী চেতনাকেই বুঝায়। এবং লাস্টে এসে একজনকে আইডল বানায় দিছে, কিংবদন্তি বানিয়ে দিচ্ছে এবং সেটা নিয়ে আলোচনা করেছে। সব ঝকঝকে ক্লিয়ার। এখন ভাইয়া তোমাদের কোনো কনফিউশন থাকবে না। কবিতা পড়া শেষ না, কবিতায় কি কি বলা হয়েছে সব বলে দিব। প্রথম কথা, কবিতায় কবি 11টা জিনিসের কথা বলেছেন। কয়টা জিনিস? 11টা জিনিসের কথা কবি বলেছেন। কি কি সেই 11টা জিনিস সেটা বলে দেই। ঠিক আছে, প্রথম লাইন, কবিতার পূর্বপুরুষের কথা বলেছেন। 1 নাম্বার পূর্বপুরুষ। 1 নাম্বার কি? পূর্বপুরুষের কথা বলেছেন। গেল, নোট করো। 2 নাম্বার, কবি 2 নাম্বারে কি বলেছেন বলো দেখি? কবি 2 নাম্বারে বলেছেন উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা।
কবি 2 নম্বরে কেমন স্বপ্নের কথা বলেছেন? উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার বলেছেন উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা। 4 নাম্বার বলেছেন তার মায়ের কথা। তারপরে কি 5 নাম্বারে বলেছেন কিংবদন্তি। 6 নাম্বার পূর্বপুরুষ আবার হবে না, কারণ পূর্বপুরুষ আগেই বলছে। তারপরে 6 নাম্বার হচ্ছে বিচলিত স্নেহের কথা বলেছে। 7 নাম্বার বোনের মৃত্যুর কথা বলেছে। 8 নাম্বার ভালোবাসার কথা বলেছে। তারপরে কি আসে? তারপরে 9, 10, 11 আবার কি 9 নম্বরে বলে দীর্ঘদেহ পুত্রের কথা, মায়ের কথা, বোনের কথা আগে বলছে, ভাইয়ের কথা বলেনি। 10 নাম্বার হচ্ছে ভাইয়ের কথা এবং ভালোবাসার কথা আগে বলছে, হবে না। 11 নাম্বার হচ্ছে কবি এবং কবিতার কথা। তাহলে কবি এই পুরো কবিতায় যেই 11টা বিষয়ের কথা বলেছে সব ক্লিয়ার নাকি? হ্যাঁ, যেই 11টা বিষয়ের কথা বলেছে সব ক্লিয়ার কিনা বলো? তারপরে কবির পূর্বপুরুষরা চলে আসে, যেখানে কবির পূর্বপুরুষ কয়টা কথা বলে বলো দেখি? যেখানে কবির পূর্বপুরুষেরা কয়টা কথা বলে? 7টা জিনিসের কথা বলে। কি কি? অতিক্রান্ত 6টা, অতিক্রান্ত পাহাড়, অরণ্য, সাপদ, পতিত জমি, কবি এবং কবিতা। অতিক্রান্ত পাহাড়, অরণ্য, সাপদ, তারপরে কি পতিত জমি, কবি এবং কবিতা। তারপরে 3 নাম্বার পয়েন্ট আসে হচ্ছে কি বলো দেখি? কবিতাকে তুলনা করা হয় কিছু জিনিসের সাথে। কবিতাকে 6টা জিনিসের সাথে তুলনা করা হয়। কি কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। 3টা হয়ে গেল? আশা করি 3টা হয়ে গেল। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, প্রতিটি সত্য শব্দ কবিতা, তারপরে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। 3টা হইল না? তারপরে 4 নাম্বার আসো। 4 নাম্বার আসলো হচ্ছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা 6 নাম্বার, এবং লাস্ট হলো রক্ত যাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা 6 নাম্বার। গেল? শেষ। ওকে, ঝকঝকে ক্লিয়ার। 3 নাম্বার ওই যে ভাইয়া মুক্ত শব্দ সত্য শব্দ একসাথে আছে। ওকে, তারপরে আবার কি? তারপরে কবির মা একটা কথা বলছে। কবির মা জাস্ট একটা কথা বলছে, প্রবাহমান নদী কি বলো দেখি? যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখবে। সেটাই, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে পড়ার কিছু নাই, তিনি ইতিহাসের একটা অংশ, সেই জায়গা তো থাকবেই। আমরা আলোচনায় তার কথা যদি রেফারেন্স দেয়, লাস্টে গিয়ে অবশ্যই জানতে হবে কাকে রেফারেন্স দিছে, তাই না? ওকে, ঠিক আছে। তারপরে চলো এখন, যে কবিতা শুনতে জানে না তার 9টা প্রবলেম। তার 9টা প্রবলেম কি? দাগিয়ে ফেলো প্রথম থেকেই। তার প্রথম প্রবলেম হচ্ছে ঝড়ের আর্তনাদ শুনবে। কি শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে, 1 নাম্বার। 2 নাম্বার দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। 3 নাম্বার আজন্ম কৃতদাস থেকে যাবে। 3 নাম্বার কি? 6টা কবিতা, কবিতাকে 6টা বিষয়ের সাথে তুলনা করায়। আবার বলি, এই এত কমপ্লেক্স করতেছো কেন? কবি বলেছেন 11টা বিষয়, পূর্বপুরুষ বলেছেন 6টা বিষয়, কবিতাকে তুলনা করা হয় 6টা জিনিসের সাথে। মা বলেছে একটা কথা, এবং কবিতা শুনতে না জানলে 9টা প্রবলেম হবে। শেষ। ওকে, তাহলে কবিতা শুনতে না জানলে যে 9টা প্রবলেম হবে, 3 নাম্বার গেল, আজন্ম কৃতদাস থেকে যাবে। আর কি প্রবলেম হবে কবিতা শুনতে না জানলে বলো দেখি? কবিতা শুনতে না জানলে নদীতে ভাসতে পারবে না, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে নদীতে ভাসতে পারবে না। 5 নাম্বার মাছের সঙ্গে খেলা করতে পারবে না। 6 নাম্বার মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। ক্লিয়ার? ওকে, ঝকঝকে তকতকে ক্লিয়ার। তারপরে বাকি 3টা সন্তানের জন্য মরতে পারবে না। 7 নাম্বার হচ্ছে কি? কবিতা শুনতে না জানলে কি বলো দেখি?
7 নাম্বার, আরে দূর, এটা বারবার সরে যাচ্ছে কেন? ওকে, 7 নাম্বার কি? সন্তানের জন্য মরতে পারবে না। 8 নাম্বার ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। 9 নাম্বার সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। এই ছিল পুরো আলোচনা। তার সাথে কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আমরা জেনে গেছি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা দাগিয়ে ফেলেছি। এবং এবারে বলো দেখি, এই যে কবিতা বাবাজি ব্লিন্ডারে ঢুকছে, তাকে আমরা জুস বানাতে পারছি কি পারি নাই? সবাই বলো, আমরা কি কবিতাকে জুস বানাতে পেরেছি নাকি পারি নাই? বলো দেখি ভাইয়ারা। ওকে, আচ্ছা, কবিতাকে কয়টা বিষয়ের সাথে তুলনা করা হয় আরেকবার। ওকে, শুনো, এটা মনে রাখার সহজ উপায় এই লাইন থেকেই করে দেই, এই লাইন থেকেই করে দেই, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো, এই সিরিয়ালে 4টা আছে। কবিতাকে দেখো তোমাদের বইয়ের একদম লাস্টের অংশে কবিতাকে এইখানে 3টা এবং তার পরের লাইন, বইয়ের এই 4টা লাইন পাশাপাশি দাগায় ফেলো। এই যে সশস্ত্র সুন্দর থেকে কি বলো দেখি, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, এই 4 নাম্বার পর্যন্ত দাগিয়ে ফেলো। কয় নাম্বার পর্যন্ত? 4 নাম্বার পর্যন্ত দাগিয়ে ফেলো। এখানে 4টা পাবা। তার বাইরে তোমাদের ছোট্ট একটা টেকনিক শিখায় দেই। এই একই কথা 2বার আছে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, প্রতিটি সত্য শব্দ কবিতা। এবং আরেকটা আলাদা লাইন হচ্ছে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। ক্লিয়ার ভাইয়ারা? তাহলে 6টা কি কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এবং লাস্ট 6 নাম্বার কি? লাস্ট 6 নাম্বার হচ্ছে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল সাহিত্যের কঠিন বিষয়ের প্যারাদায়ক প্রচুর আলোচনা। কবি এবং কবিতা লাস্টে এসে আমরা কি তার মতো বলতে আসলে বঙ্গবন্ধু এবং অপরদিকে কিংবদন্তি দুটোই পাই। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যেভাবে এর আগেও প্রতিরোধ বিদ্রোহ করে গেছে, তাদের মতো করে কি আমরাও বিদ্রোহ করতে পারবো? আমরাও কি স্বাধীনতার কথা বলতে পারবো? এবং এটাকে বলা যায় অনেকটা শাউট আউট। এখানে ডিরেক্ট বঙ্গবন্ধুকে শুধু বলা যাবে না, কারণ কবিতার একদম পূর্বপুরুষ বলতে কিন্তু বঙ্গবন্ধু তার পূর্বপুরুষ না, তার চেয়ে মাত্র 10 বছরের বড়। বঙ্গবন্ধু 1920 সালে জন্মগ্রহণ করেন এবং 1934 সালে আবু জাফর ওবায়দুল্লাহ, তাই না? তাহলে বিষয়টা এখানে এরকম না, পূর্বপুরুষ বলতে আমাদের আগের বিদ্রোহী মানুষদের কথাই বোঝানো হয়েছে। জাস্ট শেষে এসে তাকে একটু শাউট আউট দেওয়া হয়েছে বা তার কথা একটু মেনশন করা হয়েছে। তাহলে এই আলোচনা দিয়ে আমাদের পুরো কি বলো দেখি, পুরো কবিতার আলোচনা শেষ। এখন বলো আসলেই কি তোমরা বুঝতে পেরেছো কিনা? এবং সাহিত্য খুবই কঠিন, ক্লাসটা লেকচার শিট বই একসাথে মিলিয়ে পড়বে, একটু সময় দিবে। কবিতাটা তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন কবিতা। বিদ্রোহী কবিতা এর চেয়ে অনেক সহজ। তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন কবিতা দিয়েই জার্নিটা শুরু করলাম, যেন তোমাদের কাছে আসে আমাকে তুলু তুলু করতে না হয়। আমার পড়ানোর স্ট্রেচারটা তোমরা জানো, সহজ অপরিচিতা গল্প আজীবন পড়ে আসছো। যেটা পারবা সেটাই আমি তোমাদেরকে বারবার পড়াই, লাভ কোথায়? যেটা পারো না তোমাদেরকে জানাইতে হবে তো যে আমি এর একটা আ উ এও জানি না। এই জিনিসটাই তোমাদের সাইকোলজি নিয়ে খেলে আমার শুরু করা, যেন তোমাদের হিট করে যে আমাদের বাংলায় অনেক কিছু জানা বাকি আছে। বাংলা ফার্স্ট পেপারে অ্যাডমিশনে কনফিউজিং প্রশ্ন থেকে বেঁচে ভালো অ্যান্সার করতে হইলে সময় দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে অবশ্যই তোমরা জানিয়ে দিও ক্লাসটা কেমন লাগলো। এবং ক্লাসের শেষে আমাদের কথা থাকবে একটাই, ভালো আছো ভালো থেকো,
আজকের পড়াগুলো স্মরণে রেখো। তাহলে কি লাইন বলো দেখি, ভালো আছো, ভালো তো থাকবাই তোমরা, বাট আজকের পড়াগুলো মাথায় রাখতে হবে। সো এই লাইন দিয়ে প্রত্যেক দিন ক্লাসের শেষে ভাইয়ার এই নামতাটা পড়বা তোমরা। আমি তো তোমাদেরকে বলতেছি যে ভালো আছো, ভালো থেকো, তোমরা নিজেকে বলবা ভালো আছি, ভালো থাকি, আজকের পড়াগুলো স্মরণে রাখি, গিয়ে একবার পড়তে বসি, রিভিশন দিয়ে পড়া শেষ করি। তারপর বাকিটা নিজের মতো করে বানাই নিবা। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আলোচনা, একদম একসাথে। একদম কবিতা পানি পানি সব হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে নিজেকে বলবা ভালো আছি, ভালো থাকি, আজকের পড়াগুলো স্মরণে রেখে গিয়ে একবার রিভিশন দেই অবশ্যই। সো নেক্সট ডে আরও কোনো ক্লাসে দেখা হবে। এর চেয়ে কঠিন ব্যাখ্যামূলক আর কোনো ক্লাসে দেখা হবে না। কঠিন জিনিসটা তোমাদের প্রথম দিনেই খাইয়ে দিলাম, এরপরে কিছু সহজ পড়া আসবে, কিছু মাথা গরম পড়া আসবে, সবগুলো আমরা একসাথে জয় করব। এবং রিভিশন পিরিয়ডে এর পরের বার যখন তুমি আমার এই কিংবদন্তের কথা বলছি ক্লাস করবা, তখন তোমার চেয়ে বেশি অ্যাট্রাকটিভ এবং কি ক্লাসের প্রতি মনোযোগী আর কেউ থাকবে না, কারণ তুমি জানবা যে কবিতা আসলে কিভাবে কত কিছু পড়তে হয়। ঠিক আছে, তাহলে এতটুকুই ছিল আজ। সবার জন্য শুভকামনা। অবশ্যই আল্লাহ তাআলাকে বলবা তোমার মেধা বৃদ্ধি সবসময় চাবা, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছো নিজের ধর্ম থেকে চাবা, এবং সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা এই কঠিন জার্নিটাকে সহজভাবে শেষ করব। ঠিক আছে, ওকে ওকে। সি ইউনিটের বাচ্চারা তোমাদেরকেও বিদায় জানাই। আল্লাহ হাফেজ। সবার জন্য অসংখ্য শুভকামনা। এবং ক্লাস কেমন লাগলো ফিডব্যাক জানাতে কেউ ভুলো না। ওকে, এডুকেশন গ্রুপে পোস্ট করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।